হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি অবস্থা ভাইয়া? আছি ভাই, আলহামদুলিল্লাহ। সবার ইনস্টলেশন কি কমপ্লিট? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। সবাইকে মোটামুটি ফটোশপ ইনস্টল করে ফেলছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া, ভাইয়া। ডান। ইনস্টল ইনস্টল করা হয়েছে। আচ্ছা, আচ্ছা আপনাদের আমি ফার্স্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে একটু দিয়ে রাখি, ঠিক আছে? 325 দিয়ে রাখি। রিজন হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় কেউ যদি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা চায়, যাতে আপনারা একটু কপি পেস্ট করে দিতে পারেন। ওয়ালাইকুম কারণ স্যার। জি, কে যেন স্যার বললেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি শাহাদাত, আমি আপনাকে গতকালকে মনে হয় ফোন দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার খেয়াল নাই ভাই, অনেক কল আসে এন্ড হচ্ছে আহ, আর কি ইয়ে আসে তো আমার খেয়াল থাকে না। আহ, বুঝতে কি পারছি। নিয়ে ফোন দিছিলেন ভাই, একটু বলেন তো, আবার একটু মনে করি। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, তো একটু কপি করে রাখবেন। এন্ড আমি চ্যাট বক্সটা সবার জন্য এভরিওয়ান করে দিছি, যাতে করে সবার মেসেজ সবাই দেখতে পারেন। এন্ড যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা চায়, কষ্ট করে একটু কপি পেস্ট করে দিয়ে দিন, একটু হেল্প হয় আর কি। না হলে হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় দেখা যাবে যে আমি বারবার যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের দিকে যাই বা মেসেজগুলো এরকম আসে, তখন হচ্ছে একটু ডিস্টার্ব হয়ে যায় আর কি ক্লাসের মধ্যে। সরি, আমার হচ্ছে আমি মোবাইল ডাটা দিয়ে করতেছি তো, যার কারণে হচ্ছে একটু প্রবলেম হইলো। যাক, সমস্যা নেই। ফটোশপ যেহেতু সব ইনস্টল করতেছেন, এভরি গ্রুপে রোল পোস্ট করা ভাই, হয়েছে। আমার একটা কথা ছিল জি জি ভাই, বলেন। যে আপনাদের যে অফিসে যে আমার ইমেলটা দেওয়া, আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমার ইমেলটাতে একটু প্রবলেম হয়েছে, আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এটা কিভাবে করতে পারি? এটা আপনি অফিসে একটু কন্ট্যাক্ট করতে পারেন। অফিসে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে, সমস্যা নেই। কাইন্ডলি আমাকে যদি একটু ফোন নাম্বারটা একটু দিতেন। ফোন নাম্বারটা হচ্ছে আপনাদের ফেসবুকে যে গ্রুপটা আছে, ওই গ্রুপের কাভার ফটোতে দেখবেন দুইটা নাম্বার দেয়া। ওই দুইটার একটাতে ফোন দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। ও, হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার আসলে আসসালাম। অ্যাকচুয়ালি আমার একটা আচ্ছা ভাইয়া, কি যেন বলতেছিলেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। জি আসলে ভাই, আমি আহ, আসলে ক্লাস আমার করা হয়নি, আজকে প্রথম ক্লাস করতেছি। আমার ফেসবুক গ্রুপটা আসলে জানা নেই কোনটা হবে। আচ্ছা, ফেসবুক গ্রুপ, আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা একটা মিনিট টাইম দিন, আমি দিয়ে দিচ্ছি। ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিলে আমার জন্য সুবিধা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ফেসবুক গ্রুপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর ভাই আরেকটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে আমাদের যদি মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর কোন ভার্সনটা ইউজ করা হবে আমাদের সেখানে জন্য। এখানে ভাই আপনার যদি পিসিতে যদি 8 জিবি র্যাম হয়, সেই ক্ষেত্রে আপনি 21-এর ভার্সন বা 23-এর ভার্সন যে কোনটা ইউজ করতে পারেন। তবে আপনার পিসিতে যদি 4 জিবি র্যাম হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 19-এর ভার্সনটা ইয়া করবেন, 19-এর ভার্সনটা ইউজ করবেন, ওটা বেটার হবে। তো না মানে আমি অলরেডি 23-এরটা ইউজ করতেছি, তো এই জন্য আগে জানতে চাইলাম যে আসলে কোন ভার্সনটা 23 এনাফ ভাইয়া, নিলে। 23 এনাফ। কারণ হচ্ছে আমি বলি, অনেকে হচ্ছে 25-এর ভার্সনটা প্রেফার করে, কিন্তু 25-এর ভার্সনের যে ইস্যুটা, সেটা হচ্ছে যে আপনার অনেক বাগ আছে, এখন পর্যন্ত ডেভেলপ না। অলরেডি 26-এর ভার্সনও নাকি লঞ্চ হয়ে গেছে শুনছি। তো এখন আমার মনে হয় যে 23-এর ভার্সনটা মোর দ্যান এনাফ। এর থেকে বেশি আপডেটেড কোনো ভার্সন আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনি শুধু একটু লিঙ্কটা আমাকে দিন, আমার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, আপনি একটু জুমের চ্যাট বক্সটা খেয়াল করবেন, আমি হচ্ছে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ফেসবুক ধন্যবাদ দাদা। গ্রুপেরটা দিয়ে দিলাম। এন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা হচ্ছে যে দাঁড়ান, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি একটু ইয়া করে নেই, আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আজকে মেইনলি আমরা হচ্ছে যে ধরেন ফটোশপ তো আমরা আজকে থেকে শুরু করব, ফটোশপ দিয়েই শুরু করব মূলত। এন্ড যাদের হচ্ছে পিসি নাই, তাদের উদ্দেশ্যে ফটোপিয়ার কিছু জিনিস একটু বুঝাই দিব আর কি। ফটোপিয়াতে আপনারা কিভাবে একটা ডকুমেন্ট নিবেন বা কি নিবেন, এটা বুঝাই দিব। এর পরবর্তীতে যাদের পিসি নাই বা ল্যাপটপ নাই, তারা হচ্ছে একটু ফটোপিয়া দিয়ে প্র্যাকটিস গুলো কন্টিনিউ করবেন। এখন ফটোপিয়া আর ফটোশপের মাঝখানের মধ্যে সামান্য কিছু পার্থক্য হচ্ছে আইকনের, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে ক্লাসে কখন যাব আই নো বেটার, সো আমাকে বলা লাগবে না, ওকে? বিষয়টা হচ্ছে ফটোপিয়া এন্ড হচ্ছে ফটোশপের মধ্যে যে আইকনগুলো যে ইরর গুলো আছে, কারণ ফটোপিয়া মেইনলি 2025-এর ভার্সনটাকে ফলো করে বিল্ড করা।
সো ওইখানের মধ্যে আপনারা শুরুতে একটু কনফিউজ হয়ে যেতে পারেন। যাতে কনফিউশন না থাকে সেই উদ্দেশ্যে আমি হচ্ছে আপনাদেরকে আল্লাহর রহমতে বুঝাই দিব, যাতে করে আপনারা খুব ইজি ভাবে ফটোপিয়াটাও ইউজ করতে পারেন। ওকে, সো আমি আপাতত হচ্ছে আপনাদের গ্রুপে ঢুকে আছি, সমস্যা নেই। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? যে মাঝারুল ভাই, একটু কথা ছিল। জি ভাইয়া বলেন। আজকের যে ক্লাসটা হবে না, ওইটার ভিডিওটা কোথায় পাবো? এটা ক্লাস হচ্ছে ভিডিওটা? একটা ইউটিউব প্লেলিস্ট আমি ক্রিয়েট করে আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। একটা পোস্টের আকারে দিব, ওইখানে আপনি লিঙ্কটা পাবেন। লাইক জি, জি। আমি যদি একটু ইয়াতে যাই, অন্য একটা গ্রুপে যাই, জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য যাচ্ছি, 3-2-1-এই যাই। 3-2-1-এ গেলে আপনারা হচ্ছে এইখানে, আমি দাঁড়ান একটু, আমি লোড নেই, আমি দেখাচ্ছি। ইদানিং ডাটার যে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি মারাত্মক। আচ্ছা, ফিচার পোস্টে যাবেন। ফিচার পোস্টে গেলে একটা পোস্ট করা দেখবেন যে ইউটিউবের ক্লাস লিংকের ব্যাপারে বলা আছে। এখনো আপনাদেরটাতে করা হয়নি যে এরকম টাইপের সকলের অবগতির জন্য ব্লা 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 এরকম একটা লেখা থাকবে, আপনি জাস্ট এখানে বারটাতে ক্লিক করলেই ওই আপনাদের প্লে লিস্টটাতে চলে যাবেন। এটা তো অন্য একটা ব্যাচের ক্লাস, তো এখানের মধ্যে অনেকগুলো ক্লাস অলরেডি আপলোডেড আছে, এন্ড আপনাদেরটা নতুন করে আমি পোস্ট করে দিব, ঠিক আছে? জি, জি কাকে। বিষয়টা হচ্ছে যে ওই ক্লাস ভিডিওগুলো দেখে দেখে তো আমরা প্র্যাকটিস করবো, এই জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই ভাই, সমস্যা নেই, আমি হ্যাঁ। গ্রুপের মধ্যে পোস্ট করে দিব, এন্ড ভিডিওগুলো লাইফ টাইম থাকবে। আর জি, জি। আরেকটা বিষয় আছে, যেমন ধরেন যে freelancer.com, দেন হচ্ছে মার্কেট প্লেসের যে ভিডিওগুলো, ওইখানে তো দেখা যায় আমরা ভেরিফিকেশনের জন্য আমাদের আইডি কার্ড শো করতে পারি। দেন আমাদের হচ্ছে কি বলে, আমাদের ব্যাংক স্টেটমেন্টও শো হইতে পারে, পাসপোর্ট শো হইতে পারে। তো ওই মার্কেট প্লেসের ভিডিওগুলো আমি গুগল ড্রাইভে দিব। অ্যান্ড আচ্ছা। আপনাদের গ্রুপের মধ্যে যে অলরেডি গুগল ড্রাইভের যে লিঙ্কটা দেয়া আছে, অলরেডি একটা লিঙ্ক দেয়া আছে দেখবেন গুগল জি। ড্রাইভের। হ্যাঁ, হ্যাঁ। এই যে এইটাতে, এই লিঙ্কটাতেই আপনি বাকি ভিডিওগুলো পাবেন যদি মার্কেট প্লেসের ভিডিও আসে, যখন আসবে আর কি। এন্ড আমি এটা মেনশন করে দিব যে আপনাদের মার্কেট প্লেসের ভিডিওগুলো ড্রাইভ লিঙ্কে আপলোড দেওয়া হয়েছে, ঠিক আছে? আর জি, সবগুলো লিঙ্ক সবার উদ্দেশ্যে বলি, লিঙ্কগুলো সংরক্ষণ করে রাখবেন। এই গ্রুপের মধ্যে বারবার খোঁজা ভাই ঝামেলা, ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে। আসসালামু একটা আলাইকুম ভাইয়া, একটা কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম আপু, জি আপু বলেন। ভাইয়া, আমরা যে ফটোপিয়া দিয়ে ফোনে কাজ করব, এটা কি আমরা অ্যাপস ডাউনলোড করে নিব না ক্রোমে না না, গিয়ে মানে? ব্রাউজারে, ক্রোমে গিয়ে ব্রাউজারে আপু, ক্রোমে গিয়ে ব্রাউজারে। হ্যাঁ, এটা ফটোপিয়ার অ্যাপ হচ্ছে। এবং ওয়েবসাইটের মধ্যে বিস্তর তফাৎ, আর কি কোনো কিছুই মিলে না। লাইক ক্যানভার মতন, ক্যানভা সফটওয়্যার যদি আপনি ডাউনলোড করেন দেখতে একরকম, আপনি ওয়েবসাইটে ঢুকবেন আরেক রকম, এরকম আর কি বিষয়টা, ঠিক আছে? আমি আজকে ছিল। সবকিছু মোটামুটি ক্লিয়ার করে দিব, প্যারা নাই, ওকে? ভাইয়া, আর আমি সব, ফটোপিয়া নিয়ে একটু বেশি কথা বললেন, কারণ আমরা ফোন দিয়ে কাজ করব তো আমাদের অনেক প্রবলেম হবে। যদি আমাদের একটু ভালো করে বুঝাই দিতেন ভালো সমস্যা নেই, হতো। ফটোপিয়া ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। এন্ড সাইড বাই সাইড রেখেই কম্পেয়ার করব, সমস্যা নেই। দাঁড়ান আমি অন্য একটা ক্রোমে যাই এন্ড ফটোপিয়াতে ঢুকে নেই। ফটোপিয়া, হ্যালো পিইএ মেবি, যেই পরিমাণ নেট প্রবলেম করতেছে। ভাই, একটা কথা ছিল। আচ্ছা, সবাই মাইকটা একটু অফ করে জয়েন করেন, সবাই মাইকটা একটু অফ রাখবেন, ঠিক আছে? এন্ড ভাই, আমার একটা কথা ছিল। জি ভাই বলেন। জি, দাঁড়ান এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, কথাটা মনে হয় কাইটা আসছে বা কোনো একটা প্রবলেম, একটু দাঁড়ান। ইন্টারনেট মারাত্মক লেভেলের ইস্যু ইস্যু করতেছে, কি ঝামেলা। আচ্ছা, এখানে দেখি এটা লোড নাই কিনা। হ্যাঁ, ইন্টারনেট ডোন্ট সেন্ড। আচ্ছা, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, করতেছিল যার কারণে আমার জুম জুম রিস্টার্ট নিল। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? ওই দিন আপনাদের ক্লাস যেদিন ফার্স্ট টাইম, ওই দিন যে বৃষ্টি হয়েছে এরপর থেকে ইন্টারনেটের ইস্যু, এই ইন্টারনেটের সমস্যার সমাধান হচ্ছে না। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক ভাইয়া, আছে। জি, ইউটিউবের যে লিঙ্কটা সেটা আমি পাইনি। এটা এখন আমি পোস্ট করিনি ভাইয়া, পোস্ট করব তারপর পাবেন, সমস্যা নেই। ওকে ওকে আজকে ভাই, থ্যাংক ক্লাসটা ইউ। ভাই, আচ্ছা, আইআইজি প্রবলেম চলতেছে, এই জন্য ইন্টারনেটে সমস্যা পাচ্ছিলেন। কোথায় কোথায় চলতেছে ভাই, বুঝি নাই। আইআইজি তে প্রবলেম চলতেছে, ও ইন্টারনেট আচ্ছা, গেটওয়ে যারা দিচ্ছে বাংলাদেশে তাদের প্রবলেম হচ্ছে, এই জন্য সবাই প্রবলেম পাচ্ছেন। আচ্ছা ভাই, আর কি আমাদের কাজগুলোই তো অনলাইনে আমাদের যে কি ঝামেলা চলতেছে বুঝতে পারছি ভাই, আমার। এটা শুধু সারা বাংলাদেশই চলতেছে সমস্যাটা।
হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা হচ্ছে ক্লাসের দিকে ব্যাক করি, অ্যান্ড ফটোপিয়া ওয়েবসাইটের মধ্যে আমরা মোটামুটি চলে গেছি। অ্যান্ড আশা করি আর এখন প্রবলেম করবে না। আমি কিছু জিনিস অফ করে নেই, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করি। ওকে, এটা কেটে দেই। সো ফটোপিয়াটা ওপেন রাখি, অ্যান্ড আমরা ফটোশপে যাই। ফটোশপটা ইনস্টল করার পর আপনি যখন ফটোশপটা সিঙ্গেল ক্লিকে ওপেন করবেন, আচ্ছা, সবাই যদি মাইকটা অফ রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে আমি মাইক সবার জন্য এনি টাইম যাতে অন করতে পারেন সেই অপশন রেখেই আমি হচ্ছে ক্লাসটা নিব। আর যদি কেউ যদি হচ্ছে আহ বারবার মাইক অন করেন বা ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে আমি সবার মাইকটা পার্মানেন্টলি অফ করে দিব। ঠিক আছে? সো পার্মানেন্টলি অফ করার থেকে আপনার কোশ্চেন থাকলে আপনি হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনার মাইকটা ইজিলি যাতে অন করে আপনার সাথে কথা বলতে পারি। সো ওই ব্যবস্থাটা রাখাটাই বেটার। সো সবাই একটু খেয়াল রাখবেন যাতে মাইকটা অন না হয়। ওকে, আচ্ছা, ফটোশপটা অন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে না শুরুতেই, কারণ আমি এখানে অনেকগুলো ইয়া নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাছে এখানে রিসেন্ট ফাইলগুলো দেখাচ্ছে। আপনাদের এটা ব্ল্যাঙ্ক আসবে। ঠিক আছে? এখন আমরা যখন ফটোশপটা ওপেন করব, আমরা আগে এই পার্টটাতে ফটোশপের সাথে পরিচিত হই। এখানের মধ্যে দেখবেন উপরে কিছু মেনু আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এই ব্লা 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 অনেকগুলো মেনু আছে। এই প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা কাজ আছে। আমাদের প্রথমত কাজ হচ্ছে ফাইলে যাওয়া, কারণ আমাদের যদি কোনো নতুন ডকুমেন্ট, নতুন আর্টবোর্ড বা যে কোনো সেটআপ নিতে গেলে আমাদের হচ্ছে ফার্স্টে ফাইলে যাইতে হবে। ঠিক আছে? তো আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে দেখেন ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো অপশন আছে। অ্যান্ড আগে থেকেই বলে রাখি, ফটোশপের ইমেজ সেভ করা, দেন হচ্ছে আপনার ফটোশপের যে মেইন সোর্স ফাইল, যেটাকে আমরা ফটোশপ ফাইল বলি বা পিএসডি ফরম্যাট, সেটা সেভ করার অপশনও এই ফাইলের মধ্যেই আছে। তার মানে সেভের অপশন অ্যান্ড ফাইল নেওয়ার অপশন দুইটাই হচ্ছে এই ফাইলের ভিতরে আছে। ঠিক আছে? সো একটু নোট রাখবেন যে ফাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ইমেজ সেভ অ্যান্ড হচ্ছে ফটোশপের যে সোর্স ফাইল সেই ফরম্যাটে সেভের জন্য আমরা যাইতে পারি। অ্যান্ড যে কোনো ইমেজ ওপেন অ্যান্ড নতুন ডকুমেন্ট সেট আপ নেওয়ার জন্য আমরা ফাইল অপশনটাতেই যাব। সো আমরা ফটোশপটা নর্মালি ওপেন করলাম, দেন আমরা ফাইলে যাব, ফাইল থেকে চলে যাব নিউয়ে। এখন নিউয়ে গেলে আমাদের কাছে এরকম একটা পপ আপ মেনু আসবে। ঠিক আছে? এই পপ আপ মেনুটার মধ্যে থেকে আমাদের মূলত ডকুমেন্ট সেটআপ অথবা আর্টবোর্ড সেটআপ নিতে হবে। ঠিক আছে? ফটোশপে মূলত ডকুমেন্ট সেটআপ বলে, আর ইলাস্ট্রেটরে আর্টবোর্ড সেটআপ বলে। এন্ড রিসেন্ট যে ফটোশপ গুলো আছে সেটাতেও আর্টবোর্ড সেটআপ চলে আসছে, লাইক দেখবেন এখানে একটা আর্টবোর্ড লেখা একটা বক্স আছে। ঠিক আছে? আচ্ছা, আর্টবোর্ড সেটআপটাতে না যাই, আমরা হচ্ছে ধরেন ফটোশপের ডকুমেন্ট সেটআপই করতেছি। এখন ডকুমেন্ট সেটআপের সময় যখন আপনার এই পপ আপটা আসলো, এখানের মধ্যে আপনি দেখতে পাবেন রিসেন্ট নামে কিছু অপশন আছে, সেভ ফটো, এখানে কিছু মারাত্মক মারাত্মক মেনু আছে। এখন এই মেনুর মধ্যে ঢুকলে দেখবেন হারা যাবেন, অনেকগুলো সাইজ, মাল্টিপল সাইজ এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখন নতুনরা কনফিউজড যে এখানে তো এতগুলো সাইজ, অ্যাকচুয়ালি হচ্ছে আমি কোন সাইজ কোনটা নিয়ে কাজ করব, এই জিনিসটা হচ্ছে বুঝতে একটু প্রবলেম হয়। সো এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই, যাতে করে আপনারা নিজের থেকে একটু ক্লিয়ারেন্স পরবর্তীতে যেন একটু আপনাদের নিতে সুবিধা হয়। ধরে নেন আপনি একটা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করবেন। ডিজিটাল মিডিয়া বলতে হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট হইতে পারে, আপনি একটা ছবি এডিট করবেন যেটা আপনি ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে অথবা যে কোনো একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি আপলোড দিবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্ট সেট আপ করবেন বা আর্টবোর্ড দিবেন হচ্ছে ওয়েবে। ওয়েব, অলওয়েজ ওয়েব, যদি আপনি ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করেন। এখন আপনি নিজেকে কোশ্চেন করতে পারেন, ধরেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করলেন, এখন বিজনেস কার্ড কি আপনার ওয়েবসাইটে থাকে? অবশ্যই না, সেটা প্রিন্ট হয়, হার্ড কপি হয়, আপনাদের হাতে চলে আসে। সো সেই ক্ষেত্রে আপনারা ডকুমেন্ট সেটআপটা করবেন হচ্ছে প্রিন্টে, যেহেতু এটা প্রিন্টেবল ডিজাইন অ্যান্ড এটার হার্ড কপিটা আপনার হাতে আসবে। ঠিক আছে? আর যদি এটা হয় যে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে, লাইক সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুকের কোনো একটা ছবি, কাভার ফটো, লাইক আপনারা অনেক রিয়েলমি বলেন, ভিভো বলেন, যে মোবাইলের যে পেজগুলো আছে, ফেসবুক পেজগুলো আছে, ওখানে দেখবেন যে সুন্দর সুন্দর পোস্ট করে, ওগুলা কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট। তো ওই পোস্টগুলো ডিজাইন যেহেতু ডিজিটালি ইউজ হচ্ছে, দ্যাট মিনস এটা হবে আপনার ওয়েব ভার্সনে। সো ওয়েব ভার্সনে গেলে, এখানে আমি ওয়েব ভার্সনে ফার্স্টে কিছু জিনিস বলি। ওয়েব ভার্সনে যাওয়ার পরে আপনি মূলত ডকুমেন্ট সেট আপ করবেন পিক্সেলে। এখানে অনেকগুলো অপশন আছে, লাইক পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, অনেক কিছু আছে। আপনি মূলত ডকুমেন্ট সেট আপ করবেন পিক্সেলে। এন্ড একটা জিনিস বলে রাখা ভালো, পিক্সেল অ্যান্ড পয়েন্টস সেম কাজই করে, তবে আমরা পিক্সেলে কাজ করব। ঠিক আছে? পিক্সেলে কাজ করব। সো এখানের মধ্যে থেকে দেখবেন উইথ এবং হাইট আছে। এই উইথ এবং হাইটটা একদম সবাই জানেন এটা কি,
পাশে কত, লম্বায় কত, তাই তো? এখন এই সাইজটা আপনার যদি জানা থাকে তো ভালো, না জানা থাকলে আপনি আপনার নিজের মতন করে একটা সাইজ নিতে পারেন। তবে যদি কোনো স্পেসিফিক ডিজাইন করে থাকেন, করতে চান, সেই ক্ষেত্রে আপনি গুগলের হেল্প নিতে পারেন। লাইক একটা সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ কত হওয়া উচিত, আপনি গুগলকে আস্ক করবেন, সে আপনাকে সাইজটা বলে দিবে কত বাই কত পিক্সেল। সো সেটা আপনি হচ্ছে এখানে দিতে পারেন। অ্যান্ড আপনি যখন মোবাইল দিয়ে একটা ছবি তোলেন তখনও কিন্তু এখানে লেখা উঠে যে ছবিটা কত বাই কত পিক্সেলে উঠছে, তাই না? সো পিক্সেল সেটআপটা আমাদের সাথে অনেক দিন আগে থেকেই পরিচিত, হয়তো আমরা জানতাম না ওইভাবে, এখন আমরা নতুন ভাবে জানলাম। ঠিক আছে, এখানে আপনারা অরিয়েন্টেশনটা পাবেন। অরিয়েন্টেশন বলতে হচ্ছে আপনি ল্যান্ডস্কেপ মুডে রাখবেন নাকি হচ্ছে পোর্ট্রেট মুডে রাখবেন। আপনি আপনার মোবাইলটা হাতে নিয়ে দেখেন, আপনার মোবাইলটা অলওয়েজ আপনি কিভাবে ইউজ করেন, আপনার মোবাইলের ক্যামেরা বা আপনার মোবাইলটা লম্বা ভাবে থাকে বা পোর্ট্রেট মুডে থাকে। এখন আপনি যদি কোনো মুভি দেখতে যান মোবাইল দিয়ে, তখন আপনি কি করেন, মোবাইলটাকে কাত করেন, তখন এটা চলে যায় কি ল্যান্ডস্কেপ মোডে। সো এখানে আপনি অরিয়েন্টেশনটা চেঞ্জ করতেছেন, মোবাইল দিয়ে বুঝাইলাম। সো ফটোশপে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার যে অরিয়েন্টেশন, পিক্সেল সেটআপ এন্ড কোন ডকুমেন্ট নিব? জি জি। আচ্ছা, এইখানের মধ্যে দেখেন নিচে আরেকটা বক্স আছে, রেজুলেশন। এই জিনিসটা একটু হাইলি নোট করে নেন, এটা ইলাস্ট্রেটর আপনি হয়তোবা পাইতে পারেন, নাও পাইতে পারেন। হ্যাঁ থাকবে, ইলাস্ট্রেটর থাকবে। যদি আপনি ওয়েবের জন্য ডিজাইন করেন বা ওয়েব ডিজাইনের আর কি ওয়েবসাইটে কাজ হবে বা ডিজিটাল ইউজ হবে এমন কোনো এলিমেন্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে যেহেতু ওয়েব ভার্সন, সেই কালার মুড হবে কি RGB। দেখেন এখানে RGB কালার মুড দেওয়া, ঠিক আছে, RGB কালার মুড দেওয়া। অ্যান্ড RGB কালার মুডের রেজুলেশন মাস্ট বি 72 থাকবে, এর বেশি বাড়াবেন না, এটা 72ই থাকে। ঠিক আছে, RGB কালার মুড হলে 72। ঠিক আছে, এটা নোট করে নেন যে যদি আমি ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করি, আমার কালার মুড হবে RGB অ্যান্ড রেজুলেশন হবে 72। ঠিক আছে, এটা নোট করে নেন। নোট করেছেন? আচ্ছা, নোট যদি করে থাকেন তখন এখানে দেখেন RGB কালার মুডের ঠিক পাশে 8 বিট নামে একটা অপশন আছে। 8 বিট নামে একটা অপশন আছে। 8 বিটের যে অপশনটা, এইটাতে কেউ হাত দিবেন না কোনোদিন। 16 বিট, 32 বিট আছে, কিন্তু আপনি 8 বিটই রাখবেন। রিজন হচ্ছে 8 বিট মিনস হচ্ছে 165 মিলিয়ন কালার। আপনি RGB কালার মুডে বা ফটোশপটা আপনার CMYK মুডে হোক বা যে কোনো মুডেই থাকুক, 8 বিটে যদি থাকে তার মানে আপনার ফটোশপ অ্যাকচুয়ালি 165 মিলিয়ন কালার নিয়ে কাজ করতেছে। এখন আপনি যদি আবেগের বশে 16 বিট, 16 বিট আর 32 বিট দিয়ে দেন, দেখবেন আপনার প্রসেসর বা হচ্ছে আপনার হার্ড ডিস্ক থেকে ধোঁয়া বেরোইতেছে। রিজন হচ্ছে এত পরিমাণে ওভারলোড হয়ে যাবে যে আপনার পিসি নষ্ট হয়ে যেতে পারে। ফটোশপ এমনি র্যাম বেশি লাগে, মাঝখান থেকে দেখবেন যে আপনার পিসি ক্র্যাশ করছে। সো এইখানে কালার মুডটা অলওয়েজ 8 বিটে রাখবেন, কোনো কিছুতে হাত দিবেন না। কথা ক্লিয়ার? সো আমাদের এখানে আমরা যেটা দেখলাম, আমরা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য RGB ডকুমেন্ট নিতে গেলে বা RGB কালার মুড নিয়ে কাজ করতে গেলে আমাদের কি কি করা লাগে সেই জিনিসটা আমরা জানলাম। RGB কালার মুডটা সবার জন্য ক্লিয়ার? মোটামুটি আমরা 79-80 জনের মতন আছি। সো সবাই জানাবেন চ্যাট বক্সে। ইয়েস। অ্যান্ড ওকে, আচ্ছা, মাইকটা যদি কোনো কারণে অন করেন, পরবর্তী আবার মাইকটা অফ করে দিবেন, ঠিক আছে? স্যার, ক্লাস ও, চলা অবস্থায় চ্যাট বক্সে এত মেসেজ আসলে ক্লাস করতে ডিস্টার্ব হয়। চ্যাট বক্সটা ওপেন রেখেছি আপনি, রিজন হচ্ছে যাতে করে কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা ব্লা ব্লা কিছু চায় সেই ক্ষেত্রে যেন অন্যরা হ্যাঁ, দিতে পারে। সেটা আমি ঠিক ক্লাসের আছে, শুরুতে এটা বলে দিয়েছি। কিন্তু আমরা যখন আপনি কথা বলেন তখন আমরা মেসেজ না করি, আপনার কথা বলা শেষ হোক তারপর আমরা মেসেজ করি, এইটাই তো ভালো হয়। ওকে, আমরা ঠিক আছে, সেটা আমি একটা চ্যাট বক্স করি। এভরিওয়ান এভরিওয়ান ইয়া করে দিচ্ছি, আমি হোস্ট করে দিচ্ছি, আপনাদের সামনে মেসেজ যাবে না, আমার কাছেই আসবে শুধু, ঠিক আছে? ওকে। আচ্ছা, RGB ডকুমেন্টের ব্যাপারটা সবাই ক্লিয়ার। এবার আসি আর্টবোর্ডের ব্যাপারটাতে, আসবো ভাইয়া, সমস্যা নেই। আহ, এবার আমরা হচ্ছে ধরেন কোনো প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করতেছি, যেই ডিজাইনটা আমাদের প্রিন্ট হয়ে আমাদের হাতে আসবে। লাইক এটা বুশিয়ার হইতে পারে, লিফলেট হইতে পারে, ব্যানার হইতে পারে, বিলবোর্ড হইতে পারে, তারপরে ধরেন কি বলে বিজনেস কার্ড হইতে পারে, প্যাকেজিং ডিজাইন হইতে পারে, অনেক কিছু হইতে পারে, প্রিন্টেবল অনেক কিছু আমাদের চোখের সামনে থাকে।
অ্যান্ড এটা ফেব্রিকও হইতে পারে, যে ধরেন যে ডিজিটাল প্রিন্টের ইদানিং আসছে না, যে 3 পিস বা কোন একটা ফেব্রিক বা চাদর, এগুলোও কিন্তু হচ্ছে ফটোশপ বা এই টাইপের সফটওয়্যার গুলো দিয়ে ডিজাইন করে, ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো দিয়ে ডিজাইন করে। সো যেহেতু এটা প্রিন্ট হয়ে আমাদের হাতে আসবে, সো আমরা কোথায় যাব? প্রিন্টে। অ্যান্ড এই জিনিসটা নোট করে নেন, প্রিন্ট মিডিয়া অ্যাকচুয়ালি কাজ করে সিএমওয়াই কে কালার মোডে। এখান থেকে আপনি কালার মোডে গেলে দেখবেন সিএমওয়াই কে একটা কালার মোড আছে। প্রিন্ট মিডিয়া মূলত কাজ করে হচ্ছে সিএমওয়াই কে কালার মোডে, এটা নোট করে নেন। প্রিন্ট মিডিয়া হলেই সিএমওয়াই কে, ঠিক আছে? এখন সিএমওয়াই কে কালার মোডের মধ্যে আর আরজিবি কালার মোডের মধ্যে কিছু পার্থক্য আছে। লাইক সিএমওয়াই কে কালার মোড হচ্ছে আপনার একটু কালারটা একটু ডাল হয়, যখন আপনি কোনো ডিজাইন করবেন দেখবেন একটু ঘোলাটে ঘোলাটে কালার, একটু ব্রাইট না, একটু চাকচিক্যটা কম থাকে মূলত সিএমওয়াই কে কালার মোডের ডিজাইনগুলোতে। কিন্তু আরজিবি কালার মোডটা খুবই চকচকে হয়, দেখতে খুব আই ক্যাচি মনে হয়, প্রত্যেকটা কালার খুব জোস থাকে, ঠিক আছে? কিন্তু সিএমআই কে কালার মোডে আমাদের যেই পার্টগুলো সিএমআই কে তে করা লাগে ওটা সিএমআই কে তেই করা লাগবে। যখন আপনি প্রিন্ট করবেন তখন এটা অটোমেটিক্যালি একদম যেটা আসে আর কি অ্যাকচুয়ালটাই চলে আসে, ঠিক আছে? সো এইখানের মতো সেম আপনাদের হচ্ছে উইথ হাইট আছে অ্যান্ড ডকুমেন্ট সেটআপের যে সাইজটা সেটা দেওয়া আছে। এখন সিএমআই কে কালার মোডে যখন কাজ করবেন তখন আপনি মাস্ট বি এটা ইঞ্চিতে রাখবেন, এটা অন্য কোনো কালার মোডে যাবে না, এটা আপনার ইঞ্চিতেই সেটআপ হবে, ঠিক আছে? কারণ প্রিন্টেবল ডিজাইন অলওয়েজ ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার এগুলাতেই হিসাব হয়। এন্ড কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কাজ দিয়ে থাকে সেই ক্ষেত্রে সে উল্লেখ করে দিবে যে আপনার ডকুমেন্ট সাইজটা কত হওয়া উচিত এন্ড ডকুমেন্ট সাইজটা আপনি কত রাখবেন, এই জিনিসটা ক্লায়েন্ট আপনাকে মেনশন করে দিবে। সো ওইটাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? চ্যাট বক্সে জানাবেন। চ্যাট বক্সে জানাবেন বুঝতে পারছেন সিএমএকে কালার মোডের বিষয়টা। ইঞ্চিতে হবে এন্ড হচ্ছে কালার মোডটা সিএমএকে হবে প্রিন্টের মধ্যে। তারপরে হচ্ছে যে এই তো বুঝতে পারছেন এতটুক। আচ্ছা, আমার ইন্টারনেটের প্রবলেম ছিল, খুব ঝামেলা হয়ে গেল, কি যে একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, সিএমওয়াই কে কালার মোডের বিষয়গুলো তো আশা করি সবাই বুঝতে পারছেন, যে সিএমওয়াই কে কালার মোডের ক্ষেত্রে বা প্রিন্টেবল ডিজাইনের ক্ষেত্রে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে ডকুমেন্টটা সেট আপ করবেন, তাই তো? আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস দেখেন, আরজিবি কালার মোডে বা আহ, আমার কথা বা সবকিছু কি শোনা যাচ্ছে ক্লিয়ার? একটু জানাবেন। জি। আচ্ছা জি ঠিক আছে, স্যার। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানের মধ্যে আরজিবি কালার মোডে যেমন আমরা রেজলিউশন নিয়েছিলাম হচ্ছে 72, ঠিক আছে? আমরা সিএমওয়াই তে গেলে বা কোনো ইমেজে গেলে দেখেন এখানের মধ্যে ধরেন প্রিন্ট মিডিয়াতেই গেলাম আমি, রেজলিউশনটা হবে 300, ঠিক আছে? 72 দিলে রেজলিউশন একদমই বাজে আসবে যখন আপনি সেভ করবেন। কালার মোডটা হইতে হবে সিএমওয়াই কে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, অ্যান্ড রেজলিউশন হবে কত? 300। তো সিএমওয়াই তে যেহেতু একটা ইন্টারাপ্ট হয়েছে, তো আমি আবার একটু ক্লিয়ার করে দিই। সিএমআই কে তো প্রিন্টেবল ডিজাইনের ক্ষেত্রে সিএমআই কে কালার মোড আপনারা ইউজ করবেন। এখানে ডকুমেন্ট সেটআপ মাস্ট বি হবে ইঞ্চিতে, রেজুলেশন হবে 300, ঠিক আছে? আর বাকি রেকর্ডিং যা কিছু হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সো এখানের মধ্যে এটা হবে এইরকম সেটআপে, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। সো আমি আপাতত হচ্ছে ওয়েব ভার্সন থেকে 8 জিবি কালার মোডে আমি একটা ডকুমেন্ট নিই, এখানে প্রিসেট যেগুলো দেওয়া আছে আমি এখান থেকে ওয়েব ব্লার্সটা নিলাম 1920 x 1080, ঠিক আছে? সো এখান থেকে আমি ক্রিয়েটে দিয়ে দিলাম। সো আমার এখানে একটা ডকুমেন্ট চলে আসলো, ঠিক আছে? আমার এখানে একটা ডকুমেন্ট চলে আসলো এন্ড এখানে দেখেন উপরে কর্নারে আর্টবোর্ড লেখা, আর্টবোর্ড 1। এন্ড আপনারা ডান পাশে গেলে দেখবেন আপনাদের এরকম একটা লেয়ার প্যানেল আসবে, এইখানের উপরেও আর্টবোর্ড 1 লেখা, ঠিক আছে? এই জিনিসটা আবার অনেকে নাও আসতে পারে, হুট করে দেখবেন যে আসে নাই। কেন আসে নাই? আমি আবার যাই, ফাইল থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি যখন ওয়েবে গেছি, ওয়েবে যাওয়ার পর যখন ওয়েব লার্জটা নিলাম, এখানে দেখেন এই আর্টবোর্ড আইকনটার মধ্যে এখানে একটা চেকবক্স আছে, এটা টিক দেওয়া ছিল, এই জন্য এখানে আর্টবোর্ড অপশনটা আসছে। যদি আমি চেকবক্সটা উঠাইয়া দেই দেন ক্রিয়েট দেই, তখন দেখবেন আর এখানে আর্টবোর্ড অপশনটা আসে নাই, উপরে আর্টবোর্ড লেখা নাই। আপনি যে কোনো ভাবেই নিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সেম জিনিস, কোনো পার্থক্য নাই। তবে আর্টবোর্ডের মধ্যে এখানে একটা সমস্যা করে মাঝে মধ্যে, লাইক আর্টবোর্ডের কালারটা দেখেন হোয়াইট হয়ে আছে, এটা যদি আমি ট্রান্সপারেন্ট না করি
তাহলে হচ্ছে এটা হোয়াইটই থাকবে। তার মানে আপনি যদি কোনো কারণবশত ট্রান্সপারেন্ট ইমেজ সেভ করতে চান, সেই ক্ষেত্রে আর্টবোর্ডে থাকলে, আর্টবোর্ড যদি এরকম হোয়াইট হয়ে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইটই আসবে। ঠিক আছে? সো এটা আপনি ট্রান্সপারেন্ট করে নিতে হবে, এটা একটা ঝামেলা। সো সবাই ডকুমেন্ট নেওয়ার সময় যেটা করবেন, নিউতে গিয়ে চেক করবেন যাতে আর্টবোর্ডে চেক বক্সটা দেওয়া না থাকে। ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন, ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন আমরা এটা কেটে দেই, আমরা হচ্ছে এই যে আর্টবোর্ড যেটা নিলাম আর কি, সরি আর্টবোর্ডের চেকবক্স ছাড়া যেটা নিলাম সেটাই নিলাম। এখন এইখানে আমাদের অনেক কিছু জানার বোঝার আছে। ঠিক আছে? জানার বোঝার আছে কিরকম, এখানে আগে ইন্ট্রোডিউস হইতে হবে যে কোন জায়গায় কি আছে। ফটোশপে আপনাদের হচ্ছে বাম পাশে যেই বারটা দেখতে পাচ্ছেন, এই বারগুলো হচ্ছে টুলবার। ঠিক আছে? এই বাম পাশে যে বারটা আছে এটা হচ্ছে টুলবার। এন্ড উপরে তো এই যে উপরে একটা মেনু বার আছে, সেটা তো আমি বললাম, এখানে মাল্টিপল ড্রপ ডাউন মেনু আছে। এগুলো ধাপে ধাপে আমরা শিখবো। এন্ড এখানে আমাদের এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের নেমটা এখানে শো করতেছে। ঠিক আছে? এন্ড এখানে আপনি যখন মাউসের কার্সরটা নিবেন, তখন এখানে অটোমেটিক উঠবে এটা কোন কালার মোডে আছে, কত বিট কালারে আছে, লাইক RGB 8। ঠিক আছে? এটা হচ্ছে 8 বিট কালারে আছে। এন্ড উপরে দেখেন আরেকটা হোম আইকন আছে, and এখানে কিছু প্যানেল আছে। এই প্যানেলটা হচ্ছে এই টুলবার গুলোর কন্ট্রোল প্যানেল। উপরেও কন্ট্রোল প্যানেল আছে, ডান পাশেও কন্ট্রোল প্যানেল আছে। এই যে প্রপার্টিজ, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরি, উপরে কালার, সোয়াচেস, গ্রেডিয়েন্ট, এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল। ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি জি। ওকে। আরেকবার দেখান। এখানে আপু লেফট সাইডে যেই বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুলবার। উপরে হচ্ছে মেনু বার। মেনু বার ঠিক নিচে যেই পার্টটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই টুলবার গুলোর কন্ট্রোল প্যানেল। আর এই সেম কন্ট্রোল প্যানেল বা অন্য অ্যাডিশনাল ফাংশনের কন্ট্রোল প্যানেল আমাদের ডান পাশেও থাকে। সেটা হচ্ছে এখানে কালার, সোয়াচেস, এগুলো থাকে। প্রপার্টিজ, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরি, ব্লা ব্লা ব্লা, এরকম টুলবার থাকে। এখানে স্ক্রোলের অপশন আছে বা কন্ট্রোল করার মতন সবকিছু আছে। ফটোশপে টুলবার গুলো একা একা নিজে কাজ করতে পারে না। আপনি কাজ করতে গেলে আপনার উপরের কন্ট্রোল বার অথবা এই ডান পাশের কন্ট্রোল বার গুলো লাগে। ঠিক আছে? কন্ট্রোল প্যানেল গুলো লাগে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এন্ড আচ্ছা, মাইকটা অফ রাখেন একটু সাউন্ড কাইন্ডলি। সাউন্ড পাচ্ছিলাম না আপনার। ও আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার? এখন ক্লিয়ারলি পাচ্ছেন? এখন পাচ্ছি, মাঝখানে কি যেন আচ্ছা, বললেন ওইটা শুনি নাই এটা হচ্ছে বিস্তারিত। ফটোশপের টুলবার গুলো। ফটোশপে যখন আমরা টুলবার গুলো ইউজ করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই টুলবার গুলোকে কন্ট্রোল করার জন্য উপরের কন্ট্রোল প্যানেল এন্ড ডান পাশের যে কন্ট্রোল প্যানেল আছে, এই দুইটাই আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে? এইবার একটু ফটোশপের আরেকটু অ্যাডিশনাল একটু ইনফরমেশন গুলো দেই। ঠিক আছে? অ্যাডিশনাল ইনফরমেশন গুলো হচ্ছে, লাইক ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। রাস্টার গ্রাফিক্স কি? রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। এখন পিক্সেল জিনিসটা কি? আমরা অনেক সময় কিছু ছবি তোলার পরে আমরা বলি না যে হচ্ছে জুম করলে ফাইটা যাইতেছে। লাইক আমি এই ছবিটাই নিয়ে আসি, এটা একটা ছবি। এটা মোটামুটি এখন যা আছে, এটা হচ্ছে মোটামুটি এইচডি ফরম্যাটে আছে, 12x673। এখানে যেমন লেখা আছে, দেখেন আপনাদের ডান পাশে কন্ট্রোল প্যানেল দেখতে পারবেন যে লেখা আছে, এন্ড ওরিয়েন্টেশনটাও লেখা আছে। ঠিক আছে? এখন এই ছবিটাকে যদি আমরা জুম করি, দেখেন ছবিটা কি ঘোলা হয়ে গেল না? ছবিটা ঘোলা হয়ে গেল। এখন অনেক জুম করার পরে দেখতে পাচ্ছি যে এখানে বক্স বক্স দেখতে পাচ্ছেন। এই এক একটা বক্স হচ্ছে এক একটা পিক্সেল। ঠিক আছে? অনেকগুলো মাল্টিপল পিক্সেলের কালার মিলে একটা ইমেজ ক্রিয়েট হয়। ওকে। সো ফটোশপ মেইনলি রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, আর রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। এটা এই লাইনটা লিখে নেন যাতে সবসময় মনে থাকে। ফটোশপ রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, অ্যান্ড রাস্টার গ্রাফিক্স মূলত পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স বা পিক্সেল নিয়ে কাজ করে। ঠিক আছে? লেখা হইলে চ্যাট বক্সে একটু জানাবেন যে স্যার লিখেছি। ঠিক আছে? তাহলে আমি নেক্সটে আগাবো। আরেকবার একটু ভালো করে স্যার, বলবেন। জুম ইন এবং জুম আউট করব কি করে? এটা এটা আমি বলে দিব, আজকেই বলে দিব, সমস্যা নেই, আসতেছে। জাস্ট হচ্ছে আপনি নোট করেন যে ফটোশপ হচ্ছে রাস্টার আরেকবার বলবেন। গ্রাফিক্স নিয়ে কাজ করে। ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, আর রাস্টার হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স বা পিক্সেল নিয়ে কাজ করে। রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। আমি আরবার বলি, ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, রাস্টার হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। ঠিক আছে?
বা ডিরেক্টলি বললে ফটোশপ হচ্ছে পিক্সেল নিয়েই কাজ করে, পিক্সেল যেখানে আছে সেখানেই ফটোশপের কাজ। যখন আপনি ডকুমেন্ট সেট আপ করবেন বা ইমেজ সেভ করবেন, সেই মোমেন্টে আপনি দেখা যাবে যে হচ্ছে পিক্সেলেই সেভ হবে। রাস্টার জিনিসটা কি? রাস্টার হচ্ছে এটা আমাদের ফটোশপের ফরম্যাটের ভাষায় বলে রাস্টার, যেটা হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে। অ্যান্ড পিক্সেলটা হচ্ছে আপনি যখন কোনো ইমেজকে জুম করবেন তখন ডট 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 অনেকগুলো দেখতে পারবেন, এটাই আর কি। এই পিক্সেল রাস্টার একই জিনিস। আর এই পিক্সেল গুলো হচ্ছে, যদি আপনি বুঝতে চান পিক্সেল কি, যখন আপনি ইমেজটাকে জুম করবেন দেখবেন মাল্টিপল কালার, এখানে আপনি অনেকগুলো কালার বক্স দেখতে পাইতেছেন, এই প্রত্যেকটা কালার বক্স হচ্ছে এক একটা করে পিক্সেল। এখন আপনি যখন জুম আউট করে দেখবেন তখন দেখবেন যে একটা কমপ্লিট একটা ইমেজ। যখন আমরা ইমেজ তুলি অনেকগুলো পিক্সেল নিয়েই একটা ইমেজ ক্রিয়েট হয়। লাইক ফোনের ক্যামেরাতে আসে না যে 50 মেগাপিক্সেল, 120 মেগাপিক্সেল, ব্লা ব্লা ব্লা, এই টাইপের কিছু সেটিংস আসে। তো ওই টাইপের আর কি, যখন আপনি ইমেজ যত রেজুলেশন যত ভালো হবে, পিক্সেল যত বেশি হবে, আপনার ইমেজ তত ক্লিয়ার আসবে, ইমেজ তত এইচডি আসবে, তাই না? এই আর কি। ভাই আমার একটা জিনিস জানার ছিল। জি বলেন। আর আপনার কি মানে আপনি আমাদের ক্লাস শেষে কি এমন কোন মডিউল দিবেন যে আমাদের আইকন গুলা কোনটা কোন কাজে লাগে? হ্যাঁ, কোন আইকন আমরা তো এখন দেখতেছি আপনাকে, মানে আপনাদের দেখাচ্ছেন ভালোভাবে বুঝতেছি। হ্যাঁ, তারপরে ধরেন আমরা প্র্যাকটিসের সুবিধার্থে আমরা কি এমন কোন মডিউল পাইতে পারি আপনার কাছে যে কোন আইকনটা কোন কাজে লাগে এমন কিছু? আহ আইকনটা এরকম কিছু নাই, তবে একটা জিনিস ছিল যে হচ্ছে শর্টকাট। শর্টকাট কি গুলো ছিল এটা হয়তো বা এখানে নাই, আমার ল্যাপটপে থাকতে পারে, আমি ওইখান থেকে আপনাদেরকে ওইটা দিয়ে দিব। জি জি ওইটা জি। দিয়ে দিব আর কি, কোন কোন বাটনে কি কাজ বা এই টাইপের কিছু একটা লেখা ছিল মেবি, আমার এক্সাক্ট খেয়াল নাই, কিন্তু আমি ওইটা দিয়ে দিব। ঠিক আছে। এটা সার্চ দিলেই তো পাওয়া যায় ভাইয়া। সার্চ দিলে পাওয়া যায়, তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম, সমস্যা নেই, আপনাদের গ্রুপে দিলাম অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, প্যারা নেই। সেই এই আর কি। আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে। এখন ফটোশপে তো রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, পিক্সেল নিয়ে কাজ করে, খুবই সুন্দর কথা, কিন্তু বিষয়টা হচ্ছে ফটোশপে যদি আপনি একটা জিনিস না নেন, দেখবেন আপনার প্রত্যেকটা ডিজাইন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা ডিজাইন আপনি যত সুন্দর করে, ধরেন আপনি এখানে একটা ডিজাইন করছেন, খুব চমৎকার একটা ডিজাইন করছেন, কিন্তু আপনি একটা জিনিস নিতে ভুলে গেছেন, সেটা না নিলে আপনার পুরো ডিজাইনটাই বাতিল খাতায় ঘোষণা হবে। কারণ ইরর আসতে পারে, চেঞ্জেস আসতে পারে, ওই চেঞ্জটা আপনি তখন করতে পারবেন না। ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে লেয়ার। আপনি দেখেন যারা ফটোশপ অন আছে বা আমার এখানে দেখতেছেন, আপনারা খেয়াল করেন ঠিক এই পাশে লেয়ার প্যানেল আছে। ঠিক আছে, এই পাশে একটা লেয়ার প্যানেল আছে। এন্ড লেয়ার প্যানেলটাতে যদি আপনি নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ না করেন, সেই ক্ষেত্রে আপনার ফটোশপের যে কোনো ডিজাইন বাতিলের খাতায় ঘোষণা হবে। কারণ আপনার একটা ইরর আসতে পারে, একটা টেক্সট চেঞ্জ করতে হইতে পারে, সেই সময় আপনি একটা লেয়ারের মধ্যে যদি কাজ করেন আপনি ওইটা আর চেঞ্জ করতে পারবেন না, ওইটা ফিক্সড হয়ে যাবে। অ্যান্ড একটা এডিট করতে যান বাকিগুলো নিয়ে টান দিবে। সো ওই জিনিসটা খুবই আমাদের জন্য প্যারাদায়ক হয়ে যায়। সো আমরা যখন ফটোশপে একটা ডকুমেন্ট সেট আপ করবো তখন প্রথমেই আমাদের একটা লেয়ার নেওয়া থাকে, অ্যান্ড লেয়ারটা লক অবস্থায় থাকে। যদি আমরা লক আইকনটা দেখতে পাই তাহলে লক অবস্থায়, লক অবস্থায় লক আইকন না থাকলে ওটা আনলক অবস্থাতেই আছে। সো এটা আসসালামু আনলক আলাইকুম করবেন স্যার। কিভাবে? ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন করার ছিল। জি। স্যার অ্যাকচুয়ালি হচ্ছে আমি মানে ফটোশপে ঢুকে যখন নাকি আমি পেজটা নেই, তো পেজটা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজাইন করতে গেলে বা আর্ট করতে গেলে লিখতে গেলে আমার পাশে লেয়ার অপশনটা আসে না, মানে কোনোভাবে আসে না। আচ্ছা, এটা আমি বলে দিব না, সমস্যা নাই। আপনি হচ্ছে উইন্ডোতে যাবেন, ওয়ার্কস্পেসে যাবেন, খেয়াল করবেন এটা এসেনশিয়াল আছে কিনা। যদি না থাকে এসেনশিয়াল সিলেক্ট করে রিসেট এসেনশিয়াল করে দিবেন, এই গেল একটা অপশন। তারপরে যদি লেয়ার অপশন না থাকে, এখানে দেখেন লেয়ার প্যানেল আছে, এটা যদি টিক দিয়ে দেই চলে গেল। আপনি স্যার উইন্ডোতে ও যাবেন, উইন্ডো থেকে লেয়ারে যাবেন, লেয়ার প্যানেল চলে ওকে, আসবে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। যে কোনো প্যানেল যদি মিসিং হয়ে যায়, নর্মালি যে কোনো প্যানেল মিসিং হয়ে গেলে আপনার হচ্ছে উইন্ডো থেকে এখানে প্যানেলগুলো পাবেন। ঠিক আছে, যেমন এই যে টুলবার যদি ইয়া করে দিই, দেখেন টুলবার চলে গেল, আমি উইন্ডো থেকে আবার টুলবারটা নিয়ে আসতে পারবো। সব এখানেই, সব উইন্ডোর থেকেই সবগুলো অপশন আছে, এটা আমি বলে দিতাম, তাও আগে বলে দিলাম আর কি, যাই হোক। আচ্ছা, লেয়ার প্যানেলে যদি আপনার এরকম লকের আইকন দেয়া থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনার এই লেয়ারটা লক আছে। সো আপনি এটা আনলক করবেন কিভাবে? জাস্ট এই তালাটার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করেন, আনলক হয়ে গেছে। ওকে। এই আনলক হওয়ার পরে এইখানে একটু লক্ষ্য করেন, এই লেয়ার প্যানেলের নিচে অনেকগুলো আইকন আছে না, এগুলো হচ্ছে এটার কন্ট্রোল। এখানের মধ্যে একটা বক্সের মধ্যে প্লাস আইকন আছে, আপনি এই প্লাসের মধ্যে যতবারই ক্লিক করবেন ততবারই একটা একটা করে নতুন লেয়ার হবে। এখন আমি এগুলো একটু ক্লিয়ার করে রাখি বা একটা দিয়ে বুঝাই আগে, তারপর বাকিগুলো। ধরেন আমি এই লেয়ারের মধ্যে
কিছু একটা আঁকলাম, কিছু আমি একটা আঁকছি, যে কোনো কিছু একটা ব্ল্যাক কালার একটা কালি দিলাম। এখন আমি আরেকটা লেয়ার নিব, দেন হচ্ছে আমি এখানে আঁকবো। আপনি দেখতে পাচ্ছেন তো একটা ইমেজের মধ্যেই ধরেন যে দুইটা পার্ট আছে, কিন্তু দুইটা জিনিস কিন্তু আলাদা, এটা একটা এটা একটা আলাদা। যদি আমি লেয়ারটা না নিতাম, যদি আমি Ctrl Z দেই, ধরেন আমি এই লেয়ারটা নেই নাই, এই লেয়ারটা না নিলে, আচ্ছা ডিলিট করতে গেলে আপনি এইভাবে ড্র্যাগ করেও ডিলিট করতে পারেন, অথবা এই লেয়ারটা সিলেক্ট করে ধরে জাস্ট ডিলিট আইকনে ক্লিক করলেই এখানে একটা পপ আপ আসবে, জাস্ট ডিলিট দিয়ে দিবেন, ঠিক আছে। এখন ধরেন আমার লেয়ার একটাই আছে, আমি একটা লেয়ারের মধ্যে কাজ করবো, আমি আবার মনে করেন সুন্দর মতন ব্রাশটা দিয়ে আরেকটা ব্রাশ করলাম। এখন দেখেন দুইটা একসাথে জোড়া লেগে গেছে, এই জোড়া আর ছুটানো যাবে না। তো এই মূলত এই কারণটাতেই আমরা হচ্ছে বারবার মাল্টিপল টাইম লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। আপনি একটা ডিজাইন করছেন, ওই ডিজাইনটা ওই লেয়ারের জন্য ঠিক আছে, শেষ, এবার আপনি নতুন একটা লেয়ার নিবেন, এবার ওইটাতে আপনি কাজ করবেন, অ্যান্ড এইভাবে মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করবেন। যদি আপনি কোনো কারণে একটা লেয়ার মিস করেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার ওই লেয়ারের মধ্যে দুইটা জিনিস যদি থাকে, ওই দুইটা জিনিস আপনার নতুন করে রিক্রিয়েট করা লাগবে বা রিডিজাইন করা লাগবে। আশা করি বুঝতে পারছেন যে লেয়ার প্যানেলটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভাইয়া ধরেন যদি একটাতে ধরেন 5-6টা এলিমেন্ট থাকে, তার জন্য কি এই 5-6টা লেয়ার নিতে হবে? হ্যাঁ, যতগুলো এলিমেন্ট ততগুলো লেয়ার। এন্ড সুবিধার্থে, আপনাদের বুঝার সুবিধার্থে, ধরেন আপনি একটা ডিজাইন করে ফেলছেন, আপনাদের বুঝার সুবিধার্থে আপনার এই লেয়ার 1 যে লেখা না, এটাতে যদি ডবল ক্লিক করেন, দেখবেন এখানে রিনেমের অপশন আসছে। আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, যাতে করে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আমার এই লেয়ারের মধ্যে এই ডিজাইনটা আছে। এই অপশনটা ফটোশপের মধ্যে আছে, এটা যে কোনো প্যানেলের মধ্যেই হবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস বুঝে নেন, এখানে তো আমি নামটা দেখতেছেন, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা পার্ট, একটা লেয়ারের বক্সে দুইটা পার্ট আছে মূলত। আচ্ছা আমি এগুলো ডিলিট করে নেই, আমি একদম নতুন করে একটা লেয়ার নিব, লেয়ার 1, এন্ড আগেরগুলো ডিলিট করে দিব। ওকে, এই লেয়ারটার মধ্যে মূলত দুইটা পার্ট, একটা দেখেন হোয়াইট কালারের বক্স, এখানে বক্সটা হচ্ছে এরকম এরকম আইকন দিয়েও থাকতে পারে, আবার মনে করেন হচ্ছে কিভাবে বুঝাই, ধরেন এরকম একটা আইকনেরও থাকতে পারে, ঠিক আছে। আমি তিনটা আইকনে নিয়ে আসি। ফটোশপে মূলত এরকম 3 ধরনের আইকন আপনি লেয়ার প্যানেলের মধ্যে দেখতে পারেন। এইখানের মধ্যে যেটাতে একটা পেপারের মতন আইকন দেওয়া, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, যেটাতে দেখবেন একটা চারকোনা বক্স, কর্নারে ডট ডট দেওয়া, এইটা হচ্ছে কি শেপ, ঠিক আছে। আর যেটাতে কিছু দেওয়া নাই, এটা হচ্ছে রাস্টারাইজ লেয়ারে আছে, লাইক এটা রাস্টারাইজ লেয়ার বা ফটোশপের পিক্সেল ফরম্যাটে আছে, ঠিক আছে। স্মার্ট অবজেক্ট এন্ড হচ্ছে যেটা শেপ, যেটা শেপের মধ্যে পার্থক্য হচ্ছে শেপটা পিক্সেল না, শেপটা পিক্সেল না। ধরেন এই যে আমি এখানে একটা শেপ নিছি, আপনাদের শেপের ক্লাস আছে, পরবর্তীতে আসবে। আমি যদি জুম করি, অনেক জুম করার পরে মূলত আপনি পিক্সেলগুলো দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল। কিন্তু ফটোশপে মূলত যে প্রবলেমটা হয়, কোন একটা ডিজাইনকে আপনি যখন হচ্ছে ছোট বড় করবেন, আপনি যখন ছোট করবেন বা ছোট করে রাইট ক্লিক করলেন, সবকিছু পরে আসবে, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাথে বলতেছি। তো এখানের মধ্যে এটা ছোট হইলো, এখন যখন আপনি এটাকে আবার বড় করবেন, তখন দেখবেন যে ইমেজটা ঘোলা হয়ে গেছে। আমি একটা এনে দেখাই, ধরেন আমি এই ছবিটাই নিয়ে আসি, এই যে বাচ্চার ছবিটা, আমি রাইট ক্লিক করলাম, খুব ক্লিয়ার আছে। আমি যদি এটাকে আবার ছোট করে ফেলি, আচ্ছা ছোট করার আগে জাস্ট হচ্ছে এটাকে রাস্টারাইজ করে নেই। যদি রাস্টারাইজ মোডে থাকে, আমি যদি হচ্ছে এটাকে ছোট করে ফেলি, এই ছোট করলাম, এন্ড হচ্ছে রাইট ক্লিক দিয়ে দিলাম, দেন আবার যদি এটাকে আমি বড় করি, দেখবেন ছবিটা আমার নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে রাস্টারাইজের প্রবলেম। কিন্তু এটা যদি শুরুর মতন স্মার্ট অবজেক্টেই থাকতো, যেটা হচ্ছে পেপারের মতন একটা আইকন দেওয়া, এই মোডেই থাকতো, আমি যদি এটাকে ছোট করি, টিক মার্ক দিলাম, এন্ড আবার বড় করলাম, আমার ছবিটা অ্যাজ ইট ইজই থাকবে। স্মার্ট অবজেক্ট এন্ড শেপের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তবে যেটার মধ্যে কোনো আইকন দেওয়া নাই সেটাতে থাকে না। আচ্ছা, এটা তো গেল হচ্ছে কি কি ধরনের ডকুমেন্ট থাকে ফটোশপে সেটা নিয়ে বললাম। এখন এই যে আপনি হোয়াইট বক্সটা দেখতে পাচ্ছেন, এটা স্মার্ট অবজেক্ট হোক, শেপ হোক বা যাই হোক, এই যে হোয়াইট বক্সটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে লেয়ারের থাম্বনেইল। এই হোয়াইট বক্সটা হচ্ছে কি লেয়ার থাম্বনেইল। এই লেয়ার থাম্বনেইলের কাজগুলো আপনারা পদে পদে পাবেন, যাতে করে হচ্ছে আপনাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কাজে আসবে। সো এটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। এখানে ক্লিক করলে এক ধরনের, রাইট ক্লিক করলে এক ধরনের মেনু আসবে, অ্যান্ড লেয়ারের এই যে বাকি যে বারটা আছে, এই বারের মধ্যে ক্লিক করলে আরেক রকমের অপশনগুলো আসবে।
তাতেই বোঝা যাচ্ছে এখানে দুই রকমের অপশন আছে। ঠিক আছে, কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? জি, ক্লিয়ার। ওকে ওকে, এইবার এখানে লেয়ার প্যানেল তো কেন নিবেন বারবার, এটা আপনারা জানেন। এখন আমি যে বারবার হচ্ছে যে এটাকে যে মুভ করতেছি, এই যে আর্টবোর্ডটাকে একবার উপরে নিচ্ছি, একবার নিচে নিচ্ছি, ডানে নিচ্ছি, বামে নিচ্ছি, তাই না? এইটা কিভাবে নিচ্ছি? এটা দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে আপনাদের ফটোশপের টুল বারের থেকে ঠিক নিচের দিকে আসলে দেখবেন একটা হাতের আইকন আছে। এই হাতের আইকনটা হচ্ছে নাম হচ্ছে হ্যান্ড টুল। ঠিক আছে, এখন আমরা যারা ডিজাইন করি, আমরা ধরেন কোন একটা টুলে আছে, ওই টুল থেকে এবার হ্যান্ড টুলে যাব, গিয়ে হচ্ছে এটারে মুভমেন্ট করব, আবার আরেকটা টুলে যাব। এই জিনিসটা আমাদের জন্য টাইম কনজিউমিং। সো আমরা এই কাজটা করব না। আমরা কি করব, আমাদের কিবোর্ড থেকে জাস্ট স্পেস বারে ক্লিক করব। স্পেস বারে ক্লিক করলে দেখবেন অলরেডি আমাদের হ্যান্ড টুলটা চলে আসছে। ঠিক আছে, এন্ড আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দেখবেন যে এটাকে মুভমেন্ট করতে পারতেছি। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? পেজ বার বলতে কি বোঝাচ্ছে, মানে পেজ আপ পেজ ডাউন ওটা? স্পেস বার, ও স্পেস। কিবোর্ডের মধ্যে স্পেস বার। ঠিক আছে, ওকে, আশা করি মুভ টুলের ব্যাপারটা, সরি, হ্যান্ড টুলের ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা জাস্ট স্পেস বার ক্লিক করে এটাকে ডানে বামে উপরে নিচে মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, এই গেল হচ্ছে হ্যান্ড টুলের ব্যাপার, যে আমরা কিভাবে আর্টবোর্ড বা ডকুমেন্টকে একটু ডানে বামে উপরে নিচে নিয়ে গিয়ে কাজ করতে পারি। এখন জুম ইন জুম আউট কিভাবে? জুম ইন জুম আউটের জন্য ঠিক হ্যান্ড টুলের নিচে দেখবেন যে একটা আইকন আছে ম্যাগনিফাইং গ্লাসের মতন। এখন এটা ক্লিক করলেন, ম্যাগনিফাইং গ্লাসটা সিলেক্ট করলেন বা জুম টুলটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি আর্টবোর্ডের মধ্যে যদি কোথাও ক্লিক করেন, কোনো জায়গায় যদি ক্লিক করেন, দেখবেন ওই পার্টটাই জুম হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে জুম আউটের জন্য আপনি অল্টার প্রেস করে ধরে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করতে পারেন, দেন এটা জুম আউট হবে। ভাই এটাও টাইম কনজিউমিং, এটাও মারাত্মক লেভেলের টাইম কনজিউমিং, আমাদের এত টাইমটা অ্যাকচুয়ালি নাই। আচ্ছা সোহেল রানা ভাই, মাইকটা অফ করেন। হ্যাঁ, জুমটা একটু বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। জি আমি বলতেছি, সমস্যা নেই। আপনাদের জুম টুলের ক্ষেত্রে যেটা বললাম, যে আপনাদের এখানে হ্যান্ড টুলের ঠিক নিচে, আপনাদের লেফট সাইডে যে টুলবার প্যানেলটা আছে ঠিক তার নিচে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতন আইকন আছে। এই আইকনটার নাম হচ্ছে জুম টুল। এই জুম টুলটা সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে আপনাদের এখানে ম্যাগনিফাইং গ্লাসের মতন একটা কার্সর আসছে, এন্ড এটার মাঝখানে প্লাস আইকন দেওয়া। আপনি যখন অল্টার প্রেস, সরি, ম্যাগনিফাইং গ্লাসের মতন আইকন, এখানে প্লাস আইকন দেওয়া, আপনি যখন মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করবেন তখন এটা সিঙ্গেল সিঙ্গেল ক্লিক হবে। যেই এরিয়াতে ক্লিক করবেন ওই এরিয়াটাই জুম হবে। এখন আমি যদি একটু নিচের দিকে যাই, তাহলে নিচের দিকে জুম হবে, যেখানে ক্লিক করবো ওইটাই জুম হবে। এন্ড এটা জুম আউট করবেন কিভাবে? আপনি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরবেন, ALT যে বাটনটা আছে, কিটা আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও লেফট বাটনে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করবেন, দেন হচ্ছে এটা জুম আউট হবে। এই জিনিসটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, টুলস চেঞ্জ করতে হয়, আমাদের এত কিছু দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরবো, ধরে মাউসের যে স্ক্রোল আছে, মাউসের মাঝখানে যে চাকাটা থাকে, সেই চাকাটাকে যদি সামনের দিকে দেই এটা জুম হবে, পেছন দিকে দিই জুম আউট হবে। সিম্পল হিসাব। এটা কি আমরা কন্ট্রোল প্লাস একই রোলারটা দিয়ে করতে পারবো? আমি তো বললাম যে শুধু অল্ট বাটনটা প্রেস করে করবেন, শুধু অল্ট জি বাটন ভাইয়া, প্রেস করে বুঝতে ধরবেন, পারছি। Clear। এন্ড হচ্ছে এটা হচ্ছে আপনি জুম ইন এন্ড জুম আউট। এই হচ্ছে জুম ইন এন্ড জুম আউটের ব্যাপার। এখন আপনারা ডিজাইন করার সময় বা ফটোশপে কোনো কাজ করার সময় এই হ্যান্ড টুল এন্ড মুভ টুল নামে যে দুইটা টুল আছে এটার কথা ভুলে যান। আপনারা শুধু হচ্ছে কিবোর্ডের শর্টকাট, যে আমি যদি কোনো মুভমেন্ট করতে চাই, আর কি যদি কোনো আর্টবোর্ডটাকে যদি ডানে বামে সরাইতে চাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে স্পেস বার ইউজ করব। এন্ড যদি আমাকে জুম ইন এবং জুম আউট করতে হয়, আমি কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে মাউসের স্ক্রোলটা সামনে নিলে জুম হবে, পেছনে নিলে জুম আউট হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের অলওয়েজ শর্টকাট ইউজ করতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে যখন কোনো ক্লায়েন্ট, এটা লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, যখন কোনো কাজ দেয় আমাদেরকে ধরে বেঁধে সময় দিয়ে দেয় যে এতক্ষণের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। এন্ড ওইটা যদি না হয়, যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কথা বলি, আপনাকে রেটিং খারাপ দিবে, এন্ড তারা আপনার কাছে আর কোনোদিন নেক্সট টাইম কাজ নিয়ে আসবে না। এতে করে আমরা অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত হই আর কি। সো আমাদের কাছে টাইমটা অনেক ভ্যালুয়েবল। সো যত শর্টকাট ইউজ করা যায় and যত ট্রিক ইউজ করা যায় কাজটা করার জন্য, এটা মাথায় রাখবেন। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করাটা বেটার। ঠিক আছে, হার্ড ওয়ার্ক করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি, স্মার্ট ওয়ার্ক দিয়েই করছে। ঠিক আছে।
এই গেল ব্যাপার। এইবার আমার হচ্ছে আমি মডিউল ভুলে গেছি, এখন হচ্ছে আমার একটু মডিউলে যাইতে হবে, মডিউলটাতে বাকি কি পার্ট আছে ওটা দেখে আসি, তারপর হচ্ছে আমি আপনাদের নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, আমরা ফটোশপে ইন্ট্রোডাকশন পাইছি, আমরা হচ্ছে ডকুমেন্ট সেটআপ পাইছি, আমরা মেনু বার ইন্ট্রোডাকশন পাইছি, আমরা জুম ইন জুম আউট পাইছি, আমরা লেয়ারের ইউজেস গুলো পাইছি, তাই তো? এইবার হচ্ছে যে ট্যাবের ব্যাপারটা আমরা পাইছি। ট্যাবের ব্যাপারটা কিরকম? এই যে আমাদের হচ্ছে ট্যাবের ব্যাপারটা যেন কই ছিল, এই যে এটা এটা হচ্ছে এক একটা ট্যাব। ওকে, আমরা যখন কোনো ক্রোম ব্রাউজার ইউজ করি বা কোনো ব্রাউজার ইউজ করি, এখানে মাল্টিপল ট্যাব থাকে না, এটাকে তো ট্যাবই বলে, তাই তো? সো ফটোশপে এটা হচ্ছে একটা ট্যাব, এই ট্যাবের প্ল্যাটফর্ম এটা। এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি যতগুলো ডকুমেন্ট নিবেন নতুন নতুন, ততগুলো ট্যাব আসবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। দেন আমাদের আসতেছে হচ্ছে উইন্ডো মেনু। ওই যে ভাই একটু আগে বললো না যে ভাইয়া মিসিং আছে আমার কিছু টুল, এখন আমি উইন্ডো মেনুটা একটু ক্লিয়ার করে দিই। আপনাদের ফটোশপে এমনও হইতে পারে যে এখান থেকে প্যানেলই গায়েব, এখান থেকে প্যানেল নাই, কিছুই নাই, পুরো ব্ল্যাঙ্ক। তারপরে হচ্ছে দাঁড়ান, উইন্ডো থেকে অপশন গায়েব করে দেই, উইন্ডো থেকে হচ্ছে কন্ট্রাস্ট আসবে, সব বাদ, কিচ্ছু নাই, খালি। এরকম হইতেই পারে, মিসিং হয়ে যাইতে পারে। এখন টেনশন না করে আপনি চলে যাবেন হচ্ছে ফটোশপ ওপেন করার পরে, এটা একদম শুরুর দিকেও হইতে পারে, এটা কাটি, সরি, আপনাদের এরকম শুরুর দিকেও হইতে পারে যে হচ্ছে আপনি যখন ফাইল থেকে নিয়ে যাচ্ছেন, নতুন একটা ডকুমেন্ট নিলেন, নেওয়ার পরে দেখলেন যে আপনার পুরো আর্ট বডি খালি, পুরো ফটোশপ ব্ল্যাঙ্ক। তখন আপনি উইন্ডো মেনুতে চলে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যাওয়ার পর হালকা করে এসেনশিয়াল আছে কিনা দেখবেন, তাহলে হচ্ছে রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন, ফটোশপ আগের জায়গায় ব্যাক করছে। ঠিক আছে? তার পরবর্তীতেও যদি আপনার এই প্যানেলগুলো না থাকে, আপনি উইন্ডোতে যাবেন, এটা আনবেন, তারপরে হচ্ছে আপনি ধরেন লেয়ার প্যানেল আনলেন, আপনি হচ্ছে প্রপার্টিজ প্যানেল আছে একটা, প্রপার্টিজ প্যানেল আনলেন। আচ্ছা, প্রপার্টিজ এন্ড লেয়ারটা একসাথে চলে আসছে। এখন এটা একসাথে আসার পরেও কি এটা কি আগের পজিশনে আসছে? আগের পজিশনে আসে নাই। এখন এটা আগের পজিশনে কিভাবে নিবেন? একটা জিনিস খেয়াল করেন, এই জায়গার মধ্যে একটা গ্রে কালারের একটা বারের মতন আছে, যেমন এখানে একটা অ্যারো সাইন আছে কিন্তু এখানে কিচ্ছু নাই, আবার এইখানে কিছু আছে কিন্তু এই জায়গাটা খালি। সো এটা হচ্ছে একটা বার। এই বারটাতে আপনি জাস্ট মাউস দিয়ে ধরো, মাউস দিয়ে ক্লিক করে ধরবেন, ধরে সুন্দর মতন ফটোশপের কর্নার নিয়ে গিয়ে একদম সাইডে মাউসটাকে নিয়ে পুশ করবেন। পুশ করলে দেখবেন একটা এরকম ব্লু টাইপের একটা গ্লো আসছে। যখনই গ্লোটা আসছে তখনই আপনি বুঝে নিবেন যে এখানে এটা ম্যাগনেটের মতন অ্যাটাচ হওয়ার জন্য প্রস্তুত, জাস্ট ছেড়ে দিবেন, তখন এটা অ্যাটাচ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এন্ড নট অনলি এটা এই কাজের ক্ষেত্রে, এটা আরো কাজের ক্ষেত্রেও লাগে। লাইক আপনি লেয়ার প্যানেলটা যখন আপনি নিলেন, এখানে মাল্টিপল লেয়ার যদি আপনি নেন, আপনি মাল্টিপল লেয়ার নিছেন, এখানে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো ডিজাইন। এখন আপনি চাচ্ছেন যে ডিজাইনটাকে উপরে নিচে নিবেন, যে আমার এইটা তো একটা ডিজাইন নিলাম, এটা তো অ্যাকচুয়ালি আমি একটু করে দেখাই। ধরেন এখানে আমি একটা নিলাম, এখানে একটু কালারটা শিফট করে দেই, আরেকটা লেয়ারে যাই, দাঁড়ান এখানে একটু, স্যার হুম, অ্যাকচুয়ালি এই কালার গুলো দেওয়াতে কোন টুলটা ইউজ করা হয়? এটা এটা আপনাদের সামনে আসবে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে বলতেছি আর কি। আপনার ওকে স্যার, নেক্সট ক্লাসে সবগুলো পাবেন, সমস্যা নেই, আমি জি জাস্ট জি, বুঝানোর স্বার্থে দেখানোর স্বার্থে বলতেছি। ওকে। ধরেন আমি মাল্টিপল লেয়ারে মাল্টিপল কালার দিলাম, এখানে কয়টা কালার ইউজ করলাম? আমি এখানে কালার ইউজ করলাম হচ্ছে কি ব্লু, রেড, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। আর লেয়ার আমার হচ্ছে 4টা, আর এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকুক, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে ব্ল্যাক কালারটাকে আমি নিচে নিব। একটু আগে প্রপার্টিস প্যানেলটাকে বা এই প্যানেলটাকে আমি যেভাবে অ্যাটাচ করছি না, ঠিক সেম ভাবে আমি যদি লেয়ার 4টাকে যদি ধরি বা যেই লেয়ারের ডিজাইনটাকে মুভ করব, সেটাকে যদি ধরি, ধরে দেখেন নিচে নিয়ে আসি, দেখেন একটা ব্লু কালারের একটা গ্লো আসতেছে, ছেড়ে দেই, নিচে চলে যাবে। উপরে নিয়ে আসি, উপরে চলে আসবে। আপনি আপনার ইচ্ছা মতন উপরে নিচে এই লেয়ার প্যানেলগুলোকে মুভ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। সো সেম জিনিস আর কি, একটা জিনিস শিখে ফেললে বাকি জিনিসগুলো সব সিমিলার। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু মডিউলের দিকে যাই। মডিউলের দিকে গেলে এই তো আমাদের মোটামুটি সবই শেষ, জাস্ট হচ্ছে আমাদের ইমেজ ওপেনটা বাকি। ঠিক আছে, ইমেজ ওপেন এন্ড ফাইল সেভটা বাকি। এখন ইমেজ ওপেন করবেন কিভাবে? আমরা তো ফাইলটা ডকুমেন্ট সেটআপটা বুঝলাম, এন্ড ডকুমেন্ট নিলামও। আমরা যদি কোনো ইমেজ ওপেন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে ফাইলে। ফাইল থেকে দেখবেন নিচে একটা ওপেন আছে, ওপেন অপশন আছে। এখানে আমরা আগে কি নিছিলাম? নিউ নিছিলাম। এখন আপনারা দেখতে পাবেন এখানে ওপেন অপশন আছে, আপনি ওপেনে ক্লিক করেন।
ক্লিক করার পরে আপনার পিসিতে থাকা যে ছবিগুলো আছে, জেপিজি, পিএনজি, হোয়াট এভার যেটাই হোক, সেটা আপনার সামনে ভিজিবল হবে। তো সেই জিনিসটা আপনি হচ্ছে দেখতে পারেন। আচ্ছা, এই যে বাই দ্য ওয়ে পাইছে, ধরেন এটাই ওপেন করি। ধরেন এটাকে আপনি ডবল ক্লিক করতে পারেন, অথবা এটা সিলেক্ট করে, ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে ওপেন দিবেন। তখনই দেখবেন যে আপনার হচ্ছে এখানে প্যানেলটা চলে আসছে, ওই ইমেজটা ওপেন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ ওপেনের বিষয়। ধরে নেন এটা আপনার ডিজাইন, এটা আপনি ডিজাইন করছেন, অ্যান্ড এটাকে আপনি এখন সেভ করবেন। ঠিক আছে, এখন সেভটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি কিভাবে সেভ করতে যাচ্ছেন। ফার্স্ট অফ অল, আপনি যদি পিএসডি ফরম্যাট বা ফটোশপের সোর্স ফাইল ফরম্যাটে সেভ করতে চান তাহলে একটা ওয়ে, আর আপনি যদি ইমেজে সেভ করতে চান তাহলে হচ্ছে আরেকটা ওয়ে। ঠিক আছে, প্রথমে আমি ইমেজ সেভের অপশনে যাই। ধরেন আমি এটাকে ইমেজ আকারে সেভ করব। দেন আমি চলে যাব ফাইলে, দেন চলে যাব নিচে থেকে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে সাইডে দেখবেন এক্সপোর্ট অ্যাজ নামে একটা মেনু বের হবে। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন, দেন একটা পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনুতে আসার পরে এইখানের মধ্যে আমাদের কিছু হালকা পাতলা কাজ আছে। লাইক এখানে পিএনজি ফরম্যাট দেওয়া, আপনি যদি জেপিজি ফরম্যাটে সেভ করতে চান তাহলে জেপিজিতে সেভ করতে পারেন। এখন পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পিএনজিটা মূলত হয় ট্রান্সপারেন্ট। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না দিয়ে থাকেন, হোয়াইট, রেড, ব্ল্যাক, ব্লু যাই হোক, আপনি কালার না দিয়ে থাকেন তাহলে ওটা কি ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট কি ধরনের ডিজাইনগুলো হয়? লাইক লোগো হইতে পারে, তারপর আপনার কোনো আইকন হইতে পারে, এগুলো ট্রান্সপারেন্টলি সেভ করতে হয়, কারণ যাতে করে আমরা ফিউচারে কোথাও ইউজ করতে পারি। ঠিক আছে, সো পিএনজিটা হচ্ছে ট্রান্সপারেন্ট ফরম্যাট, অ্যান্ড জেপিজিটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডও সহ সেভ করবে, অ্যান্ড পুরো ডকুমেন্টে যা যা আছে সব নিয়েই সেভ করবে। ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে দেন হোয়াইট, ব্ল্যাক থাকলে ব্ল্যাক, যেই কালার থাকবে সেই কালার সে ধরে ফেলে সেভ করবে। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন পিএনজি এন্ড জেপিজির মধ্যে কি পার্থক্য? আমি মূলত পার্সোনালি পিএনজি ফরম্যাটে সেভ করি বেশি, কারণ হচ্ছে যেই ধরনের কাজগুলো আমি পার্সোনালি করি ওই কাজের ক্ষেত্রে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড বাদ দিতে হয়, আর আমি অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড বাদ দিতে ভুলা যাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি পিএনজি ফরম্যাটে সেভ করি, যাতে করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড না থাকলেও আমি যাতে হচ্ছে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ হয় আর কি মূলত। আচ্ছা, এই গেল হচ্ছে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন। দুইটার ফরম্যাট একই থাকবে, যদি আপনি চেঞ্জ করেন জাস্ট চেঞ্জ করবেন। এখন জেপিজি সিলেক্ট করলে এখানে একটা কোয়ালিটির অপশন আসবে, এই কোয়ালিটিটা হাই করে দিবেন। কিন্তু পিএনজিতে এই অপশনটা আসবে না। পিএনজিতে দেখেন এখানে ট্রান্সপারেন্সি একটা চেকবক্স আছে, খেয়াল রাখবেন এইটা যেন এক্সাক্ট টিক মার্ক দেওয়া থাকে, নাহলে কিন্তু সমস্যা। নাহলে জেপিজি আর পিএনজির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। সো আপনি ট্রান্সপারেন্সিটা অনই রাখবেন অলওয়েজ। ঠিক আছে, সো এখানে পিএনজিটা সেভ করলাম বা জেপিজিটা সেভ করলাম, আর কোয়ালিটিটা হাই করে দিতে হবে। এইবার নিচের দিকে আসেন, দেখেন যে ইমেজ সাইজ। এখন ইমেজ সাইজটা কি আছে? 1656 বাই 1656, এক্সাক্ট স্কোয়ার সাইজে আছে, তাই তো? এখন ধরে নেন আপনার এই ইমেজের রেজুলেশনটা খুবই লো। এখন আপনি আর্টবোর্ডও ভুল সেট করে ফেলছেন, কিন্তু এটাকে আপনার হচ্ছে একটু আপস্কেল করে সেভ করতে হবে। তখন আপনি যেটা করবেন, এখানে দেখেন স্কেল নামে একটা অপশন আছে, এটাকে 100% থেকে ধরেন 150% করে দেন, অথবা 300% করে দেন। দেখেন এখানে বাড়তেছে, রেজুলেশনটা আপ হচ্ছে। আর আপনি যখন সেভ করবেন এটা হাই রেজুলেশন হয়ে সেভ হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো সেট আপ গুলো ধরেন আপনি করে ফেলছেন, করার পরে আপনি ঠিক নিচে আসবেন, আর কোনো কিছুতে হাত দিবেন না। ঠিক আছে, যা যেভাবে আছে ওইভাবেই থাকবে, আপনি কোনো কিছুতে হাত দিবেন না। দেন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এখন আপনাদের ফাইল সেভের অপশনটা চলে আসলো। এখানে ফাইল নেম আছে, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। আপনি এখানে যে ইচ্ছা মতন নাম দেন। এখানে ফরম্যাটটা চেঞ্জ হবে না, যেহেতু আমরা অলরেডি জেপিজি ফরম্যাটটা সেট করে দিছি। সো এখানে ফরম্যাটের নামটা উঠবে, দেন জাস্ট আপনি সেভে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? স্কেলের কাজটা হচ্ছে আপনার কোনো লো রেজুলেশনের ছবি হইতে পারে, ধরেন যে 500 পিক্সেল বাই 500 পিক্সেল একটা ছবি, এটা অনেক ছোট একটা রেজুলেশন, জুম করলে ফাইটা যাবে। এন্ড আপনার ভাইয়া ইমেজটা বা যেটা ডিজাইন করছেন এটা খুবই ভালো ডিজাইনই হয়েছে, সো এটাকে আপনি ভাইয়া স্কেল করবেন। জি আমার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, আপনি যদি আবার একটু বলতেন প্রসেসটা ভাইয়া, শুরুতে। অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে, অ্যাকচুয়ালি কোথা থেকে হয়েছে জানি না, একটু ক্লাস এই রেকর্ডিংটা দেখে ফাইল নিয়েন প্লিজ। ফাইল 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 সেভটা কিভাবে করতে হয় এটা শুরু থেকে। ফাইল সেভটা হচ্ছে আপনি ফাইল থেকে এক্সপোর্টে যাবেন। আচ্ছা, আমি শেষ করে নিই, একটু এটা শেষ করে নিই, পরে আমি আবার ইয়া করবো, রিপিট করব। এক্সপোর্টে গেলেন, এক্সপোর্টে গেলে আপনি তো এখানে যা করার করেই আসছেন। এখানে জাস্ট নামটা দিবেন, জাস্ট সেভ দিবেন। অ্যান্ড রেজুলেশনের যে বিষয়টা বা স্কেলের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার কোনো রো রেজুলেশনের যদি ডকুমেন্ট আপনি ভুলবশত নিয়ে ফেলেন, ওইটাকে আপনি আপস্কেল করে সেভ করতে পারবেন, তাতে করে ইমেজটা এইচডি তেই সেভ হবে।
বা রেজুলেশনটা ভালো আসবে। ঠিক আছে, এই আর কি। এখন আমি যদি আবার নতুন করে দেখাই, আপনি জাস্ট এই ইমেজটা করছেন, এখন এটা সেভ করবেন, ইমেজ আকারে সেভ করবেন, আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে চলে যাবেন হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ গেলে আপনাদের এখানে একটা পপ আপ আসবে। এখন আপনি সেট করবেন যে আপনি ট্রান্সপারেন্ট ফরম্যাট পিএনজিতে করবেন নাকি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ জেপিজিতে করবেন। যদি পিএনজিতে করেন সেই ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা অ্যাক্টিভ থাকতে হবে, আর জেপিজিতে করলে কোয়ালিটিটা বাড়ায় দিতে হবে, 7 দিতে হবে। ঠিক আছে, এইবার আসলো হচ্ছে আপনার রেজুলেশন লো, দেন আপনি হচ্ছে এটার স্কেল বাড়ায় দিতে পারেন 100%, 125%, 150%। দেন ধরেন 150% দিলাম, দেন আপনি অ্যাজ ইট ইজ রাখবেন বাকি সবকিছু। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে যারা স্ক্রিনে আঁকাকি করতেছেন জানি একটু প্রবলেম হয়, অনেক সময় হচ্ছে আইসা পড়ে, একটু খেয়াল রাখেন। আচ্ছা, আমি এটাকে ডিসেবল করে নিই। আচ্ছা, ডিসেবল করে দিছি, সমস্যা নাই, আর ভাইয়া হবে না। সরি, এটা একটু ভুলবশত চলে গিয়েছে ভাইয়া। সমস্যা নাই ভাইয়া, বুঝতে পারছি, আমি ডিসেবল করে রাখলাম, ওই যে আমাদের নেট প্রবলেম করলো না, তখন হচ্ছে মূলত ওইটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে, প্যারা নাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই বাকি জিনিসগুলো অ্যাজ ইট ইজ রাখবেন, কোনো চেঞ্জ রাখবেন না, কোনো চেঞ্জেস আনবেন না আপনারা। দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন, এখানের মধ্যে এই যে নাম দিবেন, আপনাদের ফাইল নেম যা ইচ্ছা তা হইতে পারে, দিতে পারেন। বুঝার স্বার্থে যে একটা ভ্যালিড নাম দিয়েই সেভ করেন, তাহলে হচ্ছে পরবর্তী খুঁজে পাবেন আর কি। দেন ফরম্যাটটা তো আগে থেকেই সেট করে দেওয়া, যেহেতু আমরা জেপিজি দিয়ে রাখছি, সো এখানে জেপিজিটাই শো করতেছে। যদি এখানে পিএনজি দিতেন, এখানে পিএনজিটাই শো করতো। দেন আমরা জাস্ট সেভে ক্লিক করবো, আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গেল কি ইমেজ সেভ। ঠিক আছে, ইমেজ সেভের অপশন এইটা। এখন আমাদের এখন এই আমার একটা ডিজাইনটা যে, প্রশ্ন ছিল ভাইয়া। জি জি আমি ভাইয়া। সেভ দিতে গেলাম, আমি যখন প্রথম যে লেয়ারটা নিছি, হ্যাঁ, আমার লেয়ারটা ধরেন আমি একটা সাইজে একটা পিক্সেলে নিছিলাম, ধরেন 1080 বাই 1080। হুম তো এখন আমি সেভ দিতে গিয়ে যখন ওখানে আমি রেজুলেশন প্লাস হচ্ছে ওখানে রেজুলেশন বাড়ানোর কারণে আমার ওখানে দেখলাম পিক্সেল গুলো বাইরে যাচ্ছে। তো এতে হুম। কি আমার ধরেন আমি রেজুলেশন যখন 300 দিলাম হুম। সেভ না না, করে, রেজলিউশনে কোনো প্রবলেম হবে না, সেটাতে কোনো প্রবলেম হবে না। তখন আমার ইমে সাইজে কোনো ডিফারেন্স না আসবে না? না, সাইজটা তো অবভিয়াসলি বড় হয়ে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি ওটা তো প্রিভিউ ইমেজ, প্রিভিউ ইমেজ সাইজ বড় হলে অ্যাকচুয়ালি প্রবলেম নাই। ঠিক আছে, প্রিভিউ ইমেজের ক্ষেত্রে সমস্যা নাই। আর ডকুমেন্ট সেটআপের যে কাজগুলো সেটাতেই এখন আসতেছি। এই যে 300 রেজলিউশন, 72 রেজলিউশন, এইটা ম্যাটার করে হচ্ছে যখন আপনি সোর্স ফাইলে সেভ করবেন। ফটোশপের সোর্স ফাইল আছে, ইলাস্ট্রেটরের সোর্স ফাইল আছে। ফটোশপের সোর্স ফাইল হচ্ছে পিএস আইকনে, ঠিক এখানে দেখেন একটা আইকন দেখতেছেন, এই যে আইকনটা দেখতেছেন না, এই জি আইকনে জি। সেভ হয়, এই আইকনে সেভ হয়। অ্যান্ড ইলাস্ট্রেটরটা যখন ইলাস্ট্রেটর আসবে তখন দেখেন, সমস্যা নাই, এটা হচ্ছে এই আইকনে সেভ হয়। আর ফাইল ফরম্যাটের নাম হয় হচ্ছে PSD.psd। আমি যখন ওই ফাইলটা কেউ যখন আমি যখন কাউকে ওই ফাইলটা পাঠাবো তখন সে যদি ওপেন করতে হয় তাহলে কি ফটোশপ ইনস্টলেশন থাকতে হবে? এখানে এখানে ব্যাপার আছে, তার ফটোশপ ইনস্টল যদি সে অ্যাকচুয়ালি ডিজাইনার হয়, তার তো ফটোশপ থাকতে হবে। আর যদি না হয়, সে যদি এডিটেবল ফরম্যাট না চায়, পিএসডি বা সোর্স ফাইলগুলো মূলত হয় কি এডিটেবল ফরম্যাট, আপনি এটাকে সেভ করার পরেও আবার এডিট করতে পারবেন। কিন্তু পিডিএফ বলেন, জেপিজি বলেন, পিএনজি বলেন, এগুলা এডিটেবল ফরম্যাট না, এটা এডিট করা যায় না। এটি রেডি, এগুলো হচ্ছে রেগুলার, রেডি টু ইউজ, আপনি ইউজ করার জন্য একদম 100% রেডি। ঠিক আছে, এই আর জি কি। জি, সো বুঝতে এখন পারছি। আমরা যদি পিএসডি ফরম্যাটে বা সোর্স ফাইল ফরম্যাটে সেভ করতে যাই আমাদের কাজগুলোকে, সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে ফাইলে, ফাইল থেকে চলে যাব হচ্ছে সেভ অ্যাজ এ। সেভ অ্যাজ এ যাওয়ার পরে আমরা এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ নামে একটা বক্স আছে, বার আছে, এই বারের মধ্যে ক্লিক করে দেখেন অনেকগুলো ফরম্যাট। এত ফরম্যাট নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা হচ্ছে ফটোশপ পিএসডি, যেহেতু আমরা সোর্স ফাইলে সেভ করব, সো এখানে আমরা ফটোশপ পিএসডি ফরম্যাটটাই রাখবো। এন্ড এখানে আমাদের নাম, ফাইল নেম, এটা সবাই কমন জিনিস, এটা সবাই জানেন। তো এই ফটোশপ যে পিএসডি, এখানে ড্রপ ডাউন করে দেখবেন এখানে ফটোশপ নামে আরেকটা অপশন আছে, কিন্তু এটার পাশে লেখা কি ফটোশপ পিডিএফ। এই ফরম্যাটও আমাদের সেভ করা লাগবে, তবে একসাথে দুইটা করতে পারবো না, আমাদের হচ্ছে একটা একটা করে করতে হবে। সো আমরা শুরুতে হচ্ছে ফটোশপ পিএসডি, পিডিডি, পিএসডিটি যেই অপশনটা দেখাচ্ছে আমাদেরকে এখানে, এটাতে ক্লিক করে এটাতেই জাস্ট সেভ দিব। এন্ড আইকনটা এরকম হবে, আইকনটা হয়তো বা দেখতে পাচ্ছেন। এন্ড পিএস এর নিচে কি ফরম্যাট লেখা, পিএসডি। এন্ড এটা যদি আপনি রাইট ক্লিক করে যদি প্রপার্টিজেও যান, দেখেন ফাইল ফরম্যাট নেম কি আসছে, পিএসডি। ঠিক আছে, সো ফটোশপের এটা হচ্ছে কি সোর্স ফাইল বা এডিটেবল ফরম্যাট। ঠিক আছে, সোর্স ফাইলের আরেকটা ভাষা যদি আমরা নর্মালি বলি এডিটেবল ফাইল। ওকে, সোর্স ফাইল হচ্ছে আমাদের একদম নর্মাল ভাষায় আমরা বলি, কাজ করতে করতে আপনিও বলবেন যে সোর্স ফাইল। কিন্তু যদি ক্লায়েন্ট বলে এডিটেবল ফরম্যাট আমাকে দিতে হবে, তুমি যে কাজটা করবা তুমি আমাকে এডিটেবল ফরম্যাটটাও দিবা, ক্লায়েন্ট কিন্তু হচ্ছে যে সোর্স ফাইল বুঝে না। ঠিক আছে,
বেশিরভাগ ক্লায়েন্টই সোর্স ফাইল বুঝে না, তো সোর্স ফাইলটাই হচ্ছে এডিটেবল ফাইল বা এডিটেবল ফরম্যাট। ওকে, তো এই গেল ফটোশপ পিএসডি, আমরা জাস্ট সেভ দিলাম, ধরেন সেভ হয়ে গেছে। ওকে, এইবার আমরা ফাইলে যাব, সেভ অ্যাজে যাব। আপনি অলরেডি সোর্স ফাইল সেভ করছেন, এখন ক্লায়েন্টকে রেডি টু ইউজ ফরম্যাট দিতে হবে। আপনি সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজ থেকে এইখান থেকে ড্রপডাউন মেনু থেকে আপনি হচ্ছে ফটোশপ পিডিএফ যে ফরম্যাটটা আছে সেটা সেট করবেন, সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট সেভ দিবেন। তখন পিডিএফ ফরম্যাট যেরকম দেখতে হয় ওই ফরম্যাটেই সেভ হবে। আমার এখানে ক্রোমে পিডিএফ ওপেন হয়, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ক্রোমের আইকন শো করতেছে। আপনি যদি অ্যাডোব রিডার দিয়ে যদি ওপেন করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আপনার অ্যাডোবের আইকন আসতেছে। বিষয়টা এটাই, এছাড়া কিছুই না। আপনি যদি আবার সারফেস দিয়ে মাইক্রোসফট কি বলে এটারে, সাফারি দিয়ে অন করেন, সাফারি না অ্যাকচুয়ালি মাইক্রোসফট কি জানো নাম ওইটার, এজ, মাইক্রোসফট এজ দিয়ে যদি অন করেন তাহলে এজ এর আইকন আসবে। এই, সো আমাদের দুইটা ফরম্যাটে সেভ করতে হয়। এখন ক্লায়েন্টকে আমরা কি কি ফরম্যাট দিব, কোশ্চেন আইসা পড়ছে এইখানে, যে ক্লায়েন্টকে আমরা কি কি ফরম্যাট দিব। ক্লায়েন্টকে আমরা মূলত যদি ফটোশপে কাজ করি, আমরা ক্লায়েন্টকে পিএসডি ফরম্যাট দিব, আমরা ক্লায়েন্টকে পিডিএফ ফরম্যাট দিব, আমরা ক্লায়েন্টকে জেপিজি ফরম্যাট দিব বা পিএনজি ফরম্যাট দিব, একটা দিলেই হয়। যদি এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে লাগে তো সেই ক্ষেত্রে পিএনজি মাস্ট, এটা দিতে হবে। আর মকআপ ফাইল দিব, ঠিক আছে। এখন মকআপটাও একটা ইমেজ, এটা একটা জেপিজি ফরম্যাটের ইমেজ। এখন মকআপ জিনিসটা কি, মকআপটা হচ্ছে জাস্ট একটা প্রেজেন্টেশন। আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করলেন, এই বিজনেস কার্ডটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কেমন লাগতে পারে বা কেমন হইতে পারে এই জিনিসটা ক্লায়েন্টকে দেখানো বা বোঝানোর জন্য যেই ইমেজটা আমরা রেডি করি সেটাই হচ্ছে মকআপ ফাইল। মকআপ আপনাদের আসবে, সমস্যা নেই, ঠিক আছে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ারলি বুঝতে পারছেন? ভাইয়া একটি কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমরা যেখানে ফটোশপের যে শর্টকাট কিবোর্ড কমান্ড গুলো দেখছি, এগুলোর আগে কি আমাকে অল্টার বাটন প্রেস করতে হবে? ভাইয়া এখানে শর্টকাটের ফাংশনগুলো এখানে এক্স্যাক্টলি বলা আছে। এখন আমি অ্যাকচুয়ালি এটা আমি একটা ফেসবুকের একটা ইয়াতে পাইছিলাম, এই জন্য সেভ করে রাখছি আপনাদের উদ্দেশ্যেই। আমি না অ্যাকচুয়ালি হচ্ছে কোনো শর্টকাট এইভাবে কোনোদিনও মুখস্থ করি না, আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে এই আর কি। আর এখানে লেখা আছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নিউ এর জন্য কি নিবেন, এই ব্লা ব্লা অনেক কিছু লেখা আছে এই আর কি। কিন্তু জুম ইন জুম আউটেরটা তারপরে হ্যান্ড টুলেরটা এখানে নাই, বুঝছেন, হ্যান্ড টুলেরটা নাই, দুইটা জিনিস নাই। জি ভাই, আমি সেটাই আর কি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আচ্ছা, ওইটা নাই, এখানে নাই, সবকিছু থাকে না ভাই অ্যাকচুয়ালি। জি জি, তাহলে এগুলো আমাকে জুম এগুলো আউট করতে করার আগে করতে অল্টার। অল্টার প্রেস করে মাউসের স্ক্রোলটা সামনের দিকে দিবেন, জুম ইন হবে, পেছন দিকে নিলে জুম আউট। আর যদি স্পেস বার ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করে যদি ক্লিক করে ড্র্যাগ করেন, এটা ডানে বামে মুভ করবে আর্টবোর্ড। এই, থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ। ওকে। আর এখানের মধ্যে আপনাদেরকে একটা জিনিস আইডিয়া দিয়ে দেই, নর্মালি আপনারা যখন কোনো কাজ করবেন, ভাই ফটোশপ বা পিসি ইউজ করলে নষ্ট হয় না। আপনারা যে কোনো ভাবে যে কোনো ওয়েতে কাজ করবেন, কাজ করে দেখবেন কি হয়, কোন অপশনে গেলে কি আসে, এই জিনিসগুলো দেখবেন। সফটওয়্যার ইনস্টলেশনের ভিডিও তো আপনাদের কাছে আছেই, জাস্ট দেখবেন, দেখে যদি মনে করেন যে কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, জাস্ট আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করবেন, সব ঠিক, ঠিক আছে। তবে নিজের থেকে রিসার্চ করবেন প্রচুর পরিমাণে, যদি নিজের থেকে রিসার্চ না করেন সেই ক্ষেত্রে অনেক কিছু আপনাদের সামনে খোলাসা হবে না, অনেক কিছু হিডেন থেকে যাবে। আর নর্মালি যদি আমি যে কোনো কোর্সের কথা বলি, ইভেন আমাদেরটাও, ফটোশপে মূলত 350টা টুলস আছে, 350টা। এখন আমাদের যে কোনো ডিজাইন করতে কাজে লাগে 5 থেকে 7টা, ম্যাক্সিমাম 10টা। তাহলে বাকি 340টা টুলসের কাজ কি, এক এক কাজে এক এক রকমের টুলস লাগে, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি 350টা টুল শিখাইও না। অ্যান্ড আমাকে যদি পার্সোনালি বলেন, আমি 350টা টুল জানিও না, রিজন হচ্ছে আমাদের লাগে না, প্রয়োজন নেই। সো যেই টুলগুলো মেইনলি খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই টুলগুলো আপনাদের লাগবেই লাগবে, করতেই হবে, এগুলো না শিখলে কোনো গতি নেই, ওইগুলোই আমরা মূলত শিখাবো। অ্যান্ড ওগুলাই ইউজ করে কিভাবে কাজ করবেন, কিভাবে কোনটা কি করতে হয় সবকিছু বলে দিব। অ্যান্ড কপাল ভালো থাকলে, যদি কপালে থাকে, আমার কোনো প্রজেক্ট আসলো, ধরেন কোনো ক্লায়েন্ট আমাকে একটা প্রজেক্ট দিছে করার জন্য, যে বিজনেস কার্ড হইতে পারে, ফ্লায়ার হইতে পারে, লোগো হইতে পারে, ওই দিন আপনাদের ক্লাস টপিক অফ করে দিয়ে, ক্লাস টপিক ওই দিন বন্ধ, ওই দিন আমি আপনাদেরকে এরকম জুম ক্লাসে রেখে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল অ্যান্ড আমি কাজটা কিভাবে করতেছি, যেটাকে আমরা রিয়েল টাইম প্রজেক্ট বলি, ওই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। অ্যান্ড এটা করলে হয়তো বা আপনাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হইতে পারে, ক্লায়েন্টের টেস্ট আপনি খুব ইজিভাবে বুঝতে পারবেন, অ্যান্ড নেক্সটে যখন আপনি মার্কেটে কাজ করবেন তখন আপনার অনেক হেল্প হবে আশা করি, ঠিক আছে। এটা একটা ভালো আচ্ছা, কথা বললেন। আচ্ছা ভাই ভাইয়া, বুঝি, জি
ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুইটা অ্যাপসই তো সেম, তাহলে আমাদের দুইটা অ্যাপস কেন সেম দরকার? না ভাই, সেম না। সেম না, কারণ হচ্ছে ফটোশপ আপনি যদি কালার নিয়ে খেলেন সেই ক্ষেত্রে ফটোশপ, কিন্তু আপনি যদি সলিড সলিড কোনো ইয়া নিয়ে থিম নিয়ে খেলেন তখন হচ্ছে ইলাস্ট্রেটর। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেখাই, উম দাঁড়ান আমার এখানে থাকতে পারে, আই আই ডোন্ট নো আছে কিনা, দাঁড়ান আমি একটু দেখি, রিভাইভারে যাই, এখানে থাকতে পারে, দাঁড়ান এক সেকেন্ড একটু দেখি, খুব বড় করে নেই, পাবো 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 নাকি পাবো না, পাবো না, পাবো পাবো না, এখানে দাঁড়ান। এই ডেস্কটপে ঢুকি, দেখি এখানে এখানে থাকতে পারে যে কোনো একটা। আচ্ছা, এই ইয়াটা দেখেন, এটা ইলাস্ট্রেটর দিয়ে করা, ঠিক আছে, এটা ইলাস্ট্রেটর দিয়ে করা। এখানে কি বিশেষ কোনো ইফেক্ট আছে? কোনো ইফেক্ট নাই, এখানে বিশেষ কোনো ইফেক্ট দেয়া হয় নাই, ঠিক আছে। এরকম ইলাস্ট্রেটর আরেকটা আছে, দাঁড়ান এখানেই থাকবে, ওইটা একটু ওপেন করি। হুম, এটা তো গেল, আরেকটা যেন কই আছে, আরেকটা যেন কই আছে, এখানেই থাকার কথা, এগুলার উপরে থাকবে। উম, আচ্ছা ওইটা পাচ্ছি না, যাই হোক, এটা দিয়ে যদি দেখাই। ফটোশপ আর ইলাস্ট্রেটরের টুলস গুলা কি সিমিলার, কিছুটা সিমিলার? হুম হুম হুম, অনেক কিছুই ম্যাচ করে, লাইক আচ্ছা। নট অনলি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। ফটোশপের মধ্যে আপনারা পেন টুল শিখবেন, এই পেন টুলটা ইলাস্ট্রেটরে আছে, ক্যানভাতে আছে, তারপরে ক্যাপকাটে আছে, ইনশর্ট নামে যে ভিডিও এডিটর সফটওয়্যার ওইটাই আছে, অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আছে, আফটার ইফেক্টে আছে, কোরাল ড্রতে আছে, সেম টুল সেম কন্ট্রোল সেম জিনিস সব সেম। অ্যান্ড আমাদের 99.99% কাজের ক্ষেত্রে পেন টুল লাগেই, আর কি আপনি যে কোনো একটা কাজ করবেন পেন টুল ছাড়া গতি নেই, আপনার যাইতেই হবে পেন টুলে। তো একটা টুল শিখলে আপনি মোটামুটি আগামীতে অনেক কিছু জেনে গেলেন, এই আর কি বিষয়টা এরকম। আচ্ছা আমি একটা পাই নাই, যদিও এখানে বলি, এটা হচ্ছে কি ফ্ল্যাট ফ্ল্যাট ডিজাইন। এন্ড আমি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে, এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। এন্ড আমি যদি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই, লাইক হচ্ছে বিহেন্স, বিহেন্সে যদি যাই, ভাই বিহেন্স যে ভারী ভারী ওয়েবসাইট, পাগল না কইরা ফেলে। আচ্ছা সাইন ইন করি, ওকে, আমি আমার প্রোফাইল একটু যাই, আমি একজনকে ফলো করি, ওই ভাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে লোকাল ক্লায়েন্টের জন্য, সো উনার প্রোফাইলটাতে একটু ঢুকি। উম, এই তো পাইছি। আচ্ছা নিচের দিকে যদি যাই, উম, আরে ধুর ভাই, পরে দেখতেছি। আচ্ছা দেখ এই যে এগুলা দেখি যদি, এটাও হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, দাঁড়ান এগুলো জুম হোক, এগুলা লোড নেই, লোড নেয় নাই এখন। আরে কিরে ভাই লোড নে, আচ্ছা এটা লোডিং নেক, ধুর, লোড নিবে সে। আচ্ছা এটাতে লোড নিছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস দেখেন, এই যে কালারফুল কালারফুল একটা ভাইব, একটু শ্যাডোর কাজ আছে, বিভিন্ন লাইট ইফেক্ট নিয়ে খেলা, এই জিনিসগুলো ফটোশপ ছাড়া সম্ভব না, ইলাস্ট্রেটরে ইম্পসিবল হবে না। আপনি করতে পারবেন, কাছাকাছি নিতে পারবেন, কিন্তু ফটোশপের মতন হবে না। তারপর এই যে প্রোডাক্টটাকে যেরকম একটু ব্রাইটার দেখাচ্ছে বা প্রোডাক্টটাকে একটু আই ক্যাচি মনে হইতেছে, ইলাস্ট্রেটর এটা কোনোদিনও করা সম্ভব না।
কারণ কি, ইলাস্ট্রেটর যদি আপনি এই কাজটা করতে চান সেই ক্ষেত্রে আপনার এরকম কালার ইফেক্ট আসবে না। আর ইমেজ নিয়ে কাজ করে কে? ইমেজ নিয়ে কাজ করে হচ্ছে ফটোশপ। তো আপনার ঘুরে ফিরে ফটোশপের কাছেই যাইতে হবে। ঠিক আছে, এজন্য ফটোশপ আর ইলাস্ট্রেটরটা আলাদা অ্যাকচুয়ালি। আচ্ছা, সো বুঝতে পারছেন হয়তোবা সবাই। এইবার আমি একটু ফটোপিয়াতে যাই। ঠিক আছে, আমাদের ক্লাস টাইমটা প্রায় কাছাকাছি শেষের দিকে, আমি একটু ফটোপিয়াতে যাই। এখন ফটোপিয়াতে যাওয়ার পরে আপনি নিউ প্রজেক্টে যাবেন। এখান থেকে দেখেন এখানে কি সোশ্যাল, প্রিন্ট, দেন হচ্ছে ফটো, সেম টাইপের মেনু আছে। আপনি প্রিন্টে গেলেন, প্রিন্টে গেলে আপনি কোনটা নিলে দেখেন এখানে কি হইতেছে, sRGB প্রোফাইল। আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে সিএমআই কে কালার মুডটা হয়তো বা নাই। কে রে ভাই? আচ্ছা ক্লাসে তো, আচ্ছা এখানে হয়তো বা কালার মুডটা নাই। কালার মুডটা হয়তো বা আপনারা ফটোশপে পাবেন, কিন্তু সোশ্যালে গেলেন সবকিছু কাছাকাছি। আপনি জাস্ট এখানে সাইজটা নিয়ে, উইথ হাইট নিয়ে সেন্টিমিটার থেকে আপনি পিক্সেলে নিলেন। ধরেন আমি এখানের মধ্যে একটা নিলাম, নেওয়ার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে হ্যান্ড টুল, জুম টুল সব আছে, বা কিবোর্ডের শর্টকাট গুলো সেমই কাজ করবে। ঠিক আছে, কিবোর্ডের শর্টকাট গুলো সেম কাজই করবে। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে, লেয়ার, নিউ লেয়ার না আইকনটা আবার চেঞ্জ। নিউ লেয়ারের আইকনটা হচ্ছে একটু পেপারের মতন দেখতে, সেম কাজই করতেছে। সো আপাতত এগুলা দিয়ে টুকটাক প্র্যাকটিস করতে পারেন আর কি। ঠিক আছে, এই তো। আর আজকের ক্লাস রেকর্ডিংটা মূলত হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপের ফিচার পোস্টে নতুন করে একটা পোস্ট করে দিব, এন্ড সবাইকে মেনশন দিয়ে দিব, ওইখানে সবাই পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন আমি হচ্ছে মনে হয় শুরুতে ভাই দেখাইছিলাম। ফটোপিয়াটা আরেকটু রিপ্লাই করেন। ফটোপিয়াটাতে হচ্ছে আপনি ফাইল থেকে যখন ফটোপিয়া যখন যাবেন অ্যাকচুয়ালি, লিভ দিলাম, ফটোপিয়াতে আবার ঢুকি। এখানে ফটোপিয়া ঢুকার পরে আপনি এখান থেকে নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখানে ফটোশপের মতন উপরে মেনু বার গুলো পাবেন, তবে ওই যে RGB কালার মোড, সিএমএকে কালার মোড এটা পাবেন না আর কি। এখন এখানে ডিপিআইটা পাবেন আর কি, রেজুলেশনের অপশনটা পাবেন এখানে ডিপিআই মোডে। ঠিক আছে, সো আমি হচ্ছে যদি প্রিন্টে যাই, এটা আমি হচ্ছে 300 করে দিতে হবে ম্যানুয়ালি, অ্যান্ড সোশ্যালে গেলে এটাকে আমাকে ম্যানুয়ালি 72 করে দিতে হবে। এখন আপনি যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করলেন, অথবা এখান থেকে কাস্টমাইজ ভাবে উইথ এবং হাইটটা চেঞ্জ করলেন, দেন ক্রিয়েট। এইবার বাকি শর্টকাট সেম, সবই সেম, জাস্ট হচ্ছে আপনার এখানে লেয়ার, নিউ লেয়ার নেওয়ার আইকনটা হচ্ছে আলাদা। বুঝতে পারছেন? এই বাকিগুলো আপনারা হচ্ছে করতে করতে বুঝবেন, প্যারা নাই। এন্ড ফাইল সেভের অপশনগুলো এক্সপোর্ট অ্যাজ, দেখেন এক্সপোর্ট অ্যাজ এগুলো হচ্ছে শর্টকাট। আর সেভের অপশনটা সেভ অ্যাজ পিএসডি নামেই লেখা আছে, এটাতে হয়তো বা পিডিএফ এ সেভ হয় না, আমি জানি না, কোনদিন ট্রাই করি নাই। সেভ অ্যাজ পিএসডি ফরম্যাট, তার মানে ফটোশপ ফরম্যাটে আপনি চাইলে সেভ করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। আজহারুল ভাই, জি ভাইয়া। পেজ সেটআপটা একটু রিভিউ করবেন অল্প সময়ের জন্য? ফটোশপে নাকি ফটোপিয়াতে? ও ফটোশপে। আচ্ছা, ফটোশপে হচ্ছে ফাইল সেটআপের জন্য বা ডকুমেন্ট সেটআপের জন্য আপনি হচ্ছে এরকম ভাবে তো ওপেন হইলো, আপনি ফাইল থেকে নিউয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখন আপনি ডিসাইড করবেন আপনার ডিজাইনটা কি প্রিন্ট মিডিয়ার জন্য হবে না ডিজিটাল মিডিয়ার জন্য হবে। প্রিন্ট মিডিয়ার জন্য হলে আপনি প্রিন্ট সিলেক্ট করবেন, ডিজিটাল মিডিয়ার জন্য হলে আপনি ওয়েব সিলেক্ট করবেন। এখন এখানে কাস্টম সাইজ অনেকগুলো দেওয়া আছে, প্রিন্টের মধ্যেও কাস্টম সাইজ দেওয়া আছে, কিন্তু আপনি যদি কোনো সাইজ চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখানে উইথ এবং হাইটের অপশনটা দেওয়া আছে। যদি ওয়েব ভার্সন হয় দেন হচ্ছে ডকুমেন্ট সেটআপটা হবে পিক্সেলে অ্যান্ড RGB কালার মোডে। আর যদি প্রিন্ট ভার্সন হয় সেই ক্ষেত্রে ডকুমেন্ট সেটআপ হবে ইঞ্চিতে, সিএমআই কে কালার মোডে। এখানে বারবার ভুল হইতেছে, সিএমআই কে কালার মোডে। এন্ড সিএমআই এর ক্ষেত্রে রেজলিউশন থাকবে 300, আর ওয়েবের জন্য রেজলিউশন থাকবে 72। ওকে, দেন জাস্ট ক্রিয়েট। আর এই আর্টবোর্ডের টিকটা উঠায় দিবেন, এই আর্টবোর্ডের টিকটা দিবেন না, এই আর কি। আর কালার মোডটা 8 বিটই থাকবে, এটাতে কেউ হাত দিয়েন না, তাই দেখবেন পিসি হ্যাং করে লোড নিয়ে ওভারলোড হয়ে গেছে। এন্ড আমি দেখছি 32 বিট দিয়ে কাজ করার সময় ইন্টেল i9 প্রসেসর থেকে ধোঁয়া বার হইতেছে। আমার দেখা ফটোশপ দিয়ে কাজ করতেছে, সে বুঝে নাই নতুন অবস্থাতে, সে হচ্ছে 32 বিট দিয়ে হচ্ছে যখন কাজটা করতে গেছে তখন তার প্রসেসর থেকে ধোঁয়া বাড়ানো শুরু করছে, কারণ প্রসেসর আর লোড নিতে পারতেছে না এরকম। সো নিজের পিসির প্রতি যদি মায়া থাকে সেই ক্ষেত্রে 8 বিট কালারই রাখবেন। দেন জাস্ট ক্রিয়েট দিবেন, ডান, আপনার ডকুমেন্ট সেটআপ রেডি। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন, এন্ড যা যা দেখালাম এটা নিজে থেকে একটু প্র্যাকটিস করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। ঠিক জি। আছে, ওকে, আল্লাহ হাফেজ তাহলে।
আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম।